খবর সাদ, কেমন আছো? হ্যালো তানভীর, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো চলতেছে। অনেক ঠান্ডা না তোমাদের এখানে? উইন্টার স্টোর্ম চলতেছে। আমাদের এখানে উইন্টার স্টর্ম চলতেছে এন্ড আই হুম। থিংক এখন বাইরের টেম্পারেচার হলো, একটু চেক করে নিই। এখন টেম্পারেচার বাড়ছে 22 ডিগ্রি, ফিলস লাইক 16। তো সারাদিন স্নো ছিল আর কি, হুম হুম। সারাদিন স্নো ছিল, স্নো স্টর্ম ছিল। এন্ড আই থিংক 16 ইঞ্চ স্নো, আপওয়ার্ড অফ 16 ইঞ্চ স্নো পর্যন্ত আমাদের এখানে পড়ছে আর কি। তো এখন আমাদের হচ্ছে কালকে সকালে স্নো পড়ার কথা, বাট এখন যেটা দেখতেছি যে ইয়াতে দেখাচ্ছে আর স্নো পড়বে না কালকে। তো বুঝতে দেখা যাক পারছি। কি হয়। তার উপর ডিপেন্ড করে আমাকে কালকে চিন্তা করতে হবে যে অফিসে যেতে হবে কি হবে না। এই হওয়া অবস্থা পুরো আমেরিকা। এখন যেটা হচ্ছে যে আমি তো পেনসিলভেনিয়া থাকি, বাট মোটামুটি ওহাইও থেকে শুরু করে কেনটাকি, টেনেসি, হুম হুম। মোটামুটি সাউথের স্টেট গুলো, ওক্লাহোমা, জর্জিয়া, ক্যারোলাইনাস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এদিকে পুরাটাই ভালোভাবে এফেক্টেড হয়েছে। ইভেন টেক্সাসও এফেক্টেড হয়েছে হুম বেশ। হুম। এবং সমস্যা হচ্ছে যে আমাদের এদিকে তো লোকজন আমরা জানি আসলে, ঠান্ডার দিকের স্টেটের লোকজন আমাদের আইডিয়া আছে আসলে স্নো পড়লে কি করতে হবে না করতে হবে। কিন্তু টেক্সাসে এই সরি টেক্সাসে এই এলাকার লোকজনের তো আসলে সেরকম এক্সপিরিয়েন্স থাকে না আর কি স্নোতে। তো তাদের জন্য স্ট্রাগল হয়ে যায়। তো এটাই আর বুঝতে কি। পারছি। কিন্তু স্নো হোক যেটাই হোক না কেন, কাজে যেতেই হবে। ক্যাপিটালিস্ট কান্ট্রি, কাজে মাফ নাই। হুম। এই আর কি আচ্ছা, এই অবস্থা। কতদিন ধরে, বেশ কয়েক দিন ধরে, কয়েকদিন বলবো না আসলে, বেশ কয়েক সপ্তাহ ধরে আমেরিকায় যেসব কর্মকাণ্ড চলতেছে, আমরা বেশি বেশি বাংলা ইউজ করার চেষ্টা করবো আজকের পডকাস্টে। তো যেসব কর্মকাণ্ড চলতেছে সেটা নিয়ে আসলে একটু অ্যাড্রেস করা উচিত। কারণ আমাদের দুজনেরই চ্যানেল, আমরা হোপফুলি আমরা একসাথে আপলোড দেব আমাদের দুজনের চ্যানেলে এই ভিডিওটা। তো আহ, আমাদের কারেন্ট ইউএস সিচুয়েশন যেরকম হচ্ছে, সেরকম সিচুয়েশনে বাংলাদেশ থেকে একটা স্টুডেন্টের F1 ভিসায় আমেরিকাতে আসার ডিসিশন নেওয়াটা কতটুকু ভালো ডিসিশন, কতটুকু সময় উপযোগী ডিসিশন, এটা নিয়ে আসলে আমাদের আজকের এই পডকাস্ট। সো মানে ইন এ নাটশেল আমরা যদি হচ্ছে শর্টকাটে বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকায় কি এই সময় আসা উচিত নাকি উচিত না। তো তুমি কি আরও কিছু অ্যাড করতে চাও আহ, এই আমার এই হেডলাইনের সাথে? না না, ঠিক আছে। এডিট যেহেতু করতে পারি আমরা, মানে এটা হালকা একটু এডিট করতে পারি। হ্যাঁ, আই মিন ইটস এ গুড প্রসঙ্গ যে আসলে কারণ হচ্ছে এই সময়টা হলো অ্যাডমিশন সিজন, এন্ড F1 স্টুডেন্ট যারা তারা অনেকে এই সময়ে অলরেডি অ্যাডমিশন অ্যাপ্লাই করতেছে এন্ড অ্যাডমিশন ডিসিশনও পাচ্ছে। এন্ড অনেকেরই যেটা হবে যে এখন কারেন্ট পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেকেই আসলে এখন আমেরিকাতে অ্যাপ্লাই করতেছে এন্ড আদার কান্ট্রিজ গুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতেছে, এবং অনেকে হবে কি যে বিভিন্ন জায়গা থেকে অফারও পাচ্ছে, ধরো মাল্টিপল জায়গা থেকে অনেক অফার পাবে। এন্ড পাওয়ার পরে তাদের কিন্তু অনেকেরই চিন্তা হবে যে আমি কি আদৌ মার্কিন মূলকে যাব কিনা, নাকি আমি অন্য বিকল্প রাস্তা চিন্তা করব। তো তাদের জন্য আসলে মানে বর্তমানে আমেরিকার বা মার্কিন মূলকের আসলে বর্তমান কি অবস্থা হচ্ছে সেটা একটু তুলে ধরা উচিত আসলে। আম, অনেকের কাছে এটা ডিসকারেজিং মনে হতে পারে, কিন্তু সত্যি কথা যেটা বলার সেটা তো বলাই উচিত, রাইট? তো তোমার এই প্রসঙ্গটা আসলে বা তোমার মানে এই একেবারে রাইট টাইমে আসলে আমরা এই ডিসকাশনটা করতেছি। হয়তো পারে এতে করে কিছু লোকজন হয়তো গাইডেন্স পাইতে পারে আর কি। সো বেসিক্যালি ধরো মানে আমাদের এই পডকাস্টটা করার মেইন উদ্দেশ্য যেটা, যদিও আমরা ভিউ টিউ এত বেশি পাই না, বাট ডাজন্ট ম্যাটার, আমাদের আসলে নিজের বিবেকের কাছ থেকে আমাদের আসলে কিছু জিনিস ক্লিয়ার করা উচিত। এই কারণে আমরা মাঝে মাঝে একটু লাইভে আসি বা ভিডিও আপলোড দিই। সেটা হচ্ছে বাংলাদেশে
আহ, মানে প্রথমত হচ্ছে মানে আমি একদম আমার ফিলোসফিটা বলে দিই, তারপরে হচ্ছে আমি পডকাস্ট কন্টিনিউ করতেছি, এবং এটা হেডলাইনেও আমি হচ্ছে এটাই আমাদের হেডলাইন, মানে আমার সাইড থেকে অ্যাটলিস্ট এইটা হেডলাইন হওয়ার চেষ্টা করবো আর কি। তুমি তারপরে হুম। যদি বলো যে একটু চেঞ্জ করতে। সো আমার হেডলাইন হবে, এখন আপনারা যারা হচ্ছে আমেরিকায় F1 ভিসা আসতে চান বা পড়াশোনা করতে আসতে চান, আপনারা এখন আমেরিকায় আসার চিন্তা বাদ দেন। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন। বেসিক্যালি এখন কোশ্চেন হইতে পারে যে আপনারা দুজন হচ্ছে এখানে বসে আছেন কেন, হ্যাঁ আপনারা হুম। দুজন হচ্ছে এখানে বসে বসে এইসব কেন কি বলতেছেন, হ্যাঁ আপনারা এক্স্যাক্টলি। নিজে তাহলে চলে আসেন। বেসিক্যালি ব্যাপার হ্যাঁ। হচ্ছে, আমি আমার লাইফের একটা সিগনিফিকেন্ট মোমেন্ট অলরেডি ইউএসএতে ইনভেস্ট করছি। আমি এখানে 2 ইয়ার্স হচ্ছে একটা ফুলি ফান্ডেড মাস্টার্স করছি, অ্যান্ড তারপর আমি হচ্ছে লাস্ট 2 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে R&D ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। এখন আমি চাইলেই সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে পারবো না, রাইট? না। অ্যান্ড এট দ্য মানে আমি মাস্টার্সে আসার আগে আমার অবশ্যই জাস্ট ওই 2 বছর চিন্তা করলে হবে না, তার 1 বছর, তার আগের 1 বছর আমার কিন্তু অনেক প্রিপারেশন ছিল, তাই না? ভিসা, তারপরে হচ্ছে প্রফেসরকে মেইল করা, ইউনিভার্সিটি চুজ করা অ্যান্ড অল দ্যাট। ইভেন ইভেন বিফোর দ্যাট আমি কেন হচ্ছে মাস্টার্সে ফান্ড পাইছি, বিকজ আমার সিগনিফিক্যান্ট রিসার্চ এফোর্ট ছিল। তো ওই রিসার্চ এফোর্টটা মানে আমি অন্য অনেক কাজ না করে রিসার্চ আমি করছি, যাতে করে আমি হচ্ছে ফুল ফান্ডে আসতে পারি। সো আলটিমেটলি আমি আমার লাইফের অ্যাটলিস্ট মিনিমাম 5 to 6 ইয়ার্স হচ্ছে অলরেডি ইনভেস্টেড এই দেশে। সো আমি এখন চাইলেই কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে যেতে পারি না। বাট হাইন্ডসাইডে যেটা আমি বলবো সেটা হচ্ছে, ইফ আই নিউ যে 5 বছর পরে আসলে কি হবে, 5 বছর পরে মানে টুডে কি সিচুয়েশনটা হবে, এটা যদি আমি জানতাম, আমি হয়তো বা আমার ডিসিশনগুলো রিথিঙ্ক করতাম। কারণ পৃথিবীতে হুম। আরও অনেক দেশ আছে, সেসব দেশে বেসিক্যালি আমাদের জন্য যাওয়াটা তো এত আহামরি কিছু না, মানে সবচাইতে টাফেস্ট প্রসেস হচ্ছে ইউএসএতে আসা। সো বাকি হুম। যেগুলাতে আসা ইটস নট দ্যাট বিগ অফ এ ডিল। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা বিভিন্ন কনফারেন্সের কাজে হোক বা বিভিন্ন কাজে হোক, যেরকম ধরো ক্যানাডা, আমি হচ্ছে লাস্ট উইকে আমি ক্যানাডা, আমার বস আমাকে বলতেছে আমাদের একটা প্রোটোটাইপ আমরা ওইখানে লঞ্চ করছি। তো ওদের হচ্ছে স্টার্ট আপ বলে একটা ব্যাপার আছে। স্টার্ট আপে যেটা হয় যে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম থেকে একজন যায়, ওদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে হচ্ছে একটু হ্যান্ডস অন দেখাই দিয়ে আসে। ওদের তো ধরো যাদের টাকা পয়সা আছে তারা জাস্ট, ওরা যদি একদিনও টাইম সেভ করতে পারে, দ্যাট ইজ হিউজ ফর দেম। সো নাই সেড যে হুম। নো, আমি আসলে এখন এই মুহূর্তে ইউএসএ ছাড়তে চাচ্ছি না। আই উইল বি হিয়ার না, অ্যাজ ইউ নো তোমাকে লাইক দ্য কি সিচুয়েশন। কানাডাতে ট্রান্সফার করতে চাইছে নাকি তোমাকে নো নো নো, জাস্ট মানে আমার শর্ট যে ট্রিপ? প্রোডাক্ট, আমার একটা পাওয়ার সাপ্লাই ওখানে আমি সেন্ড করছি। সো ওখানে হুম। স্টার্ট আপে যেটা হয়েছে যে লাইক দ্য কোম্পানি ওয়ান্টেড মি টু গো দেয়ার, সো আমি চাইনি আর কি। আচ্ছা, সো ফর আই ওয়াজ সাপোর্ট। রাইট রাইট রাইট। ওকে। সো ইটস এ গুড, ভালো একটা প্রসঙ্গ তুললা। আচ্ছা, তুমি তোমার থটসটা ফিনিশ করো, আমি এখানে একটা তোমার একটা রাইট, ফলো আপ মানে কোশ্চেন শর্টকাটে করবো। বলে দিই, আমরা চাইলে মানে যেসব মানে আমাদের চ্যানেল যারা হচ্ছে, যাদের জন্য আমরা এই চ্যানেলটা খুলছি, আমার কাছে মনে হয় তারা অনেক ব্রিলিয়ান্ট ছেলে পেলে। তারা চাইলে ইউরোপ, হুম। অস্ট্রেলিয়া, কানাডা, যেসব জায়গায়, যে কোনো জায়গায় তারা ইনভেস্ট করলে তারা জীবনের লাইফে ভালো করতে পারবে। সো তাদেরকে বলতেছি হুম। এই মুহূর্তে ওরা আহ, অবশ্যই আম, তারা আমাদের কাছে বা হচ্ছে আমাদের ভাইটাই যারা আছে বা সিনিয়র সবার কাছ থেকে শুনছি ইউএসএ অনেক ভালো বা এটা সেটা এরকম সেরকম, কিন্তু আগের সময় আর এখনকার সময় তো সেম না। তো এটাই হচ্ছে আমার হুম। মেইন থিম, যে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করব যে এই মুহূর্তে কেউ যদি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করতে চায়, তার আসলে ইউএসএতে আসা উচিত নাকি উচিত না। আর ইউএসএতে আসার পরে একটা মানুষের লাইফে সিগনিফিকেন্টলি ভ্যালু অ্যাড হয়। আহ, কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যতটুকু মানুষ স্যাক্রিফাইস করে ততটুকু ভ্যালু হয়তো বা তারা অ্যাড করে না। আহ, এই টপিক নিয়ে আসলে জাস্ট মানে আমাদের ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি আর তেমন কিছু বলতেছি না। বাট এইটাই হচ্ছে আমার আমার সাইড থেকে আজকের আলোচনার থিম। হাউ অ্যাবাউট ইউ, তোমার তোমার ওপিনিয়ন কি, তুমি তোমার 2 সেন্ট বলো। আচ্ছা, হ্যাঁ, আমার টু সেন্টটা বলি, দেন তোমার জন্য দুটা কোশ্চেন আছে এখন। কথা হচ্ছে যে আমরা কেন আহ, দেশের বাইরে আসতে চাই এবং কারা আসতে চায়। এখন দেশের বাইরে অনেকেই আসতে চায়, এন্ড দেন এদের মধ্যে একদল আছে যারা আসলে একটা সার্টেইন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে বড় হয়েছে, এন্ড যাদের আসলে সার্টেইন একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল। এন্ড দেন যারা তারা যখন ধরো বাংলাদেশে, আমার মতো যারা বাংলাদেশে আন্ডারগ্রেড করছে, অথবা তোমার মতো যারা দেশে বাইরে আন্ডারগ্রেড করছে, তারা অলরেডি প্রিভিলেজড।
অ্যান্ড দেন তাদের আসলে একটা স্বপ্ন আছে যে না, আমরা ভালো একটা লাইফ লিড করতে চাই, সৎ একটা লাইফ লিড করতে চাই, অনেস্ট একটা লাইফ লিড করতে চাই। কারণ বাংলাদেশে তো আসলে সৎ থেকে ভালো লাইফ লিড করার পসিবিলিটি খুবই কম। সো বাইরে আসতে চাই, অ্যান্ড নট অনলি দ্যাট যে বাইরে এসে যে এখানে লাইফ সেটেল হবো, সবাই হয়তো সেটেল হতেও চায় না, হয়তো অনেকে চায় যাবে দেশে ব্যাক করবো, বাট একটা বড় সব অনেকের একটা ইন্টারেস্ট থাকে যে এখানে পড়াশোনা করা, এখান থেকে একটা স্টেট আপ, মানে যেই কি বলে কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করা, এগুলো তো বাংলাদেশ সম্ভব না। সো এই জিনিসগুলোর সাথে পরিচিত হওয়া, ওয়ার্ল্ড ক্লাস রিসার্চারদের সাথে বা টেকনিক্যাল যারা কি বলে তাদেরকে, মানে লিডার, তাদের সাথে ওঠা বসা করা, এই অপরচুনিটিতে আপনি ইউরোপ আমেরিকা বা এইরকম উন্নত বিশ্বে না গেলে পাবেন না, জাপান কোরিয়া যেটাই হোক না কেন। তো সবার ক্ষেত্রে এটাই ইচ্ছা থাকে যে না, আহ, ভালোভাবে নিজের ক্যারিয়ারটাকে আরো ইমপ্রুভ করার জন্য আমরা দেশের বাইরে আসতে চাই। এখন দেশের বাইরে আসবো, দেন পড়াশোনা করব, পড়াশোনা শেষ করব, দেন শেষ করে দেন চাকরি পাবো, দেন ইমিগ্রেশন হবে, ওয়ার্ক ভিসা পাবো, দেন ইমিগ্রেশন ভিসা পাবো। এখানে কিন্তু অনেকগুলো স্টেপ জড়িত। যে আপনি দেশের বাইরে আসবেন আজকে, কালকে আপনার গ্রিন কার্ড পাসপোর্ট হয়ে যাবে, গভর্নমেন্ট আপনাকে ইয়ে দিয়ে দিবে, এখানে থাকার পারমিশন দিয়ে দিবে। ব্যাপারটা কিন্তু এরকম না, এবং অনেক কিছু জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে এই সময়। না, এটার একটা তো কারণ হচ্ছে আমাদের যে মামা চাচা আত্মীয় স্বজন যারা আছে তারা, মানে অনেক সময় যেটা হয় যে আমার ভাইয়ের খালাতো বোনের মেয়ের জামাইয়ের হুম, আহ, বোনের ছেলে হচ্ছে আমেরিকায় গেছে, 3 বছরের মধ্যে হচ্ছে গ্রিন কার্ড পেয়ে গেছে। ঢাকায় ভাই 3টে বাড়ি আমি, দিয়ে দিছে। ডোন্ট টেল মি টু রিপিট দিস, ওকে, বাট ইউ গেট মাই পয়েন্ট। মানে তার হুম, কোনো এক পরিচিত কেউ একজন সেটা করছে, এখন তুমি কেন এটা করবা না, মানে তুমি কেন এটা পারতেছো না? হ্যাঁ, সে কিন্তু আসলে ওই এক্স্যাক্টলি। পার্সনটাকে জীবনে সামনাসামনি দেখে নেয়, কথা বলে নেয়, তার কেস কি, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিছুই জানে না। বাট তোমাকে খোটা দেওয়ার জন্য কিন্তু সে ঠিকই, এবং সে কিন্তু তোমাকে এটাও বলবে, হ্যাঁ তুমিও যাও, 2 বছর পরে তুমিও কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাবা। হ্যাঁ, 2 বছর পরে, তিন তুমি বছর যখন পরে তুমি পাবা কিন্তু না, পেয়ে যাবা। তখন তোমাকে জাজ করা শুরু করবে যে তুমি কি করলা, রাইট, আবার তুমি যখন তুমি কেন পাচ্ছ ফার্স্ট না। অফ অল তোমাকে পুশ করবে, হ্যাঁ তুমি আমেরিকা যাও হ্যাঁ, এই সেই, তারপরে আবার কি করবে যে তুমি যখন পাবা না, তাহলে এই যে আপনার ছেলে পাচ্ছে না কেন, হ্যাঁ সবাই তো পেয়ে যাচ্ছে, আপনার ছেলে কেন পাচ্ছে না? সো এক্স্যাক্টলি। এই হ্যাঁ, এই ফিলোসফিটা, মানে এই জিনিসটাকেই দেখো, আমরা আমেরিকাকে কিভাবে দেখি, বাংলাদেশিরা, মানে ইনক্লুডিং মি, আমি যদিও ধরো হুম, ঢাকাতে আমার শৈশব কৈশোর এবং আমার যৌবনের একটা, মানে প্রথমাংশ হচ্ছে ঢাকাতে কাটছে, সো আমি আহ, হুম, মোটামুটি ধরো মানে ইন্টারনেটের সাথে অনেক দিন থেকেই কানেক্টেড, কিন্তু আমি ধরো আমেরিকাকে অনেক সময়, মানে ইনক্লুডিং মি, বা আমাদের যে প্রেজেন্ট কালচার, আমাদের নিজেদেরকে সুপিরিয়র মনে করার কিছু নেই, মানে কালচারালি আমরা আসলে সবাই কিন্তু ধরো একভাবেই আমেরিকাকে চিনি, সেটা হচ্ছে আহ, প্রথমত বাংলাদেশ থেকে যেসব মানুষজন, যেসব মোটামুটি অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা কিছু কিছু মানুষ শিক্ষিত আছে, তারা ডিবি পেয়ে যারা নিউ ইয়র্কে আসে, তাদের মাধ্যমে আমরা আমেরিকার দেখি। আরেকটা ওয়েতে, মানে ইন্টারনেট বা ইনস্টাগ্রাম বা ফেসবুক আসার পরে আমরা আরেকটা ওয়েতে আমেরিকাকে দেখা শুরু করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রি বা হচ্ছে নাটক ইন্ডাস্ট্রি বা মানে ড্রামা ইন্ডাস্ট্রি, আমি জানি না ওই ইন্ডাস্ট্রিকে কি বলে, মানে ফিল্ম অর ড্রামা, মানে কম্বাইন কিছু একটা হবে আর কি, বা সিনেমা ইন্ডাস্ট্রি, সেখানে যেসব নায়ক নায়িকারা হচ্ছে, মানে দর্শক যাদেরকে আর পছন্দ করে না, বা যাদের হচ্ছে এখন আর মার্কেট ভ্যালু নাই বাংলাদেশে, তারা কি করে, যখন মার্কেট ভ্যালু আর না থাকে তখন হচ্ছে তারা আমেরিকাতে এসে ওই নিউ ইয়র্কে ওই ডাম্বোর নিচে একটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলে, এবং মানুষজন কমেন্টে উফ আহ ওয়াও আমেরিকা এই সেই, মানে দে বিকাম রিলেভেন্ট এগেন। বাট মজার ব্যাপার হচ্ছে ওই জায়গাটা ছাড়া নিউ ইয়র্কের আর খুব কম জায়গায় আছে যে এতটা মানে আই ক্যাচি বা এতটা সুন্দর বা মনোমুগ্ধকর। আহ, তারা কিন্তু আমেরিকার সিচুয়েশন কি, ভিতরে কি হয়, এখানে ডেইলি লাইফ কীরকম, বা এখানে বাবা মাকে নিয়ে আসলে তাদের লাইফ কীরকম, বা এখানে বাচ্চা কাচ্চা স্কুলে তাদের কি লাইফ কীরকম, তাদের এরকম ডেপথ তো নাই, বা তাদের হয়তো বা এরকম এক্সপিরিয়েন্সও নাই। তো এটা আমাদের দোষ যে আমরা ওদের মাধ্যমে, এই 2 ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে শিখতেছি। কিন্তু হুম, তোমার আর আমার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ধরো প্রিভিলেজড, অ্যাজ ইন আমরা যেহেতু ছোটবেলা থেকে আহ, আহ, একটু হইলেও ধরো ভালো রেজাল্ট করে আমরা হচ্ছে আহ, আমাদের অপশনস কিন্তু অনেক ওপেন। এটা কিন্তু ধরো অপশনস কিন্তু যথেষ্ট ওপেন। বা এই আমাদের পডকাস্ট চ্যানেল যারা দেখতেছে তারা হাইলি ট্যালেন্টেড পিপল, হয়তো বা আন্ডার গ্রেড কমপ্লিট করছে বা কমপ্লিট করবে। সো
তাদের ক্ষেত্রে ওই দুই প্রজাতির মতো ডিসিশন নিলে কিন্তু হবে না, ওদের কিন্তু আরও অনেক রেসপন্সিবিলিটি ডিসিশন নিতে হবে। ওদের ডিসিশন নিতে হবে যে 1 বছর পরে মানে আমি ভিসা পাবো না আমি ফান্ড পাবো, এইটার উপর বেস করে তাদের ডিসিশন নেওয়া উচিত না। তাদের ডিসিশন নেওয়া উচিত আমি হুম 5 বছর পরে আমার লাইফকে কই দেখতে চাই সেটার উপর বেস হুম করে। সো এটার জন্যই হচ্ছে আমার আর তোমার কিন্তু আমরা এই যে চিল্লায় যাচ্ছি এসব ব্যাপার স্যাপার, আমাদের আজকের কথাবার্তা একটু হালকা ইয়াহিয়া আমিনের মতো হয়ে যাচ্ছে, বাট আমাদের আসলে একটু বাস্তবতা তুলে ধরতে হবে। হ্যাঁ, তো এই বাস্তবতা কেন তুলে ধরতে হবে, কি হচ্ছে বর্তমানে সেটা নিয়ে তোমার ইয়াটা বলো। কেন আজকে আমেরিকাতে কি হয়ে গেল, কেন এখন বাস্তবতা তুলে ধরতে হবে, এটা কেন তোমার কি মনে হচ্ছে? স্পেসিফিক্যালি আমার মনে হয় যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা এত ডিটেল বলবো না, কারণ আমার কাছে মনে হয় এই দুইটা নিয়ে এত বেশি ডিটেল আলোচনা করলে একটু ঝামেলা আছে। সো শর্টকাটে অনলাইনে আনসার দেখে নিতে, দিতে, রেফারেন্স দিলেও মানুষজন অনলাইনে দেখে নিতে পারবে। আপনারা ওই যে মিনেসোটা সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে নিন আর কি। হ্যাঁ, হুম বরফের সাথে মিনেসোটা সার্চ দিলে আপনারা বুঝে যাবেন কি দেখা উচিত। হুম তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমেরিকাতে এখন ক্র্যাকডাউন হচ্ছে। আহ, আপনাকে যেরকম কিছুদিন আগে যেসব যেসব পোলাপাইন হচ্ছে মানে ইউটিউবে বা ফেসবুকে অনেক ফেমাস যেসব ইনফ্লুয়েন্সাররা আছে, তারা ওই যে কিছুদিন আগে সবাই জানে যে বাংলাদেশ সহ অনেকগুলা কান্ট্রিকে ব্যান করা হয়েছে, তাই না? তো ফার্স্টে ফার্স্টে প্রথম কিছু চ্যানেল যেরকম মানে ওই যে আনোয়ার টিভি ওর হোয়াট এভার, তারা প্রচার করছে যে সবাই ব্যান্ড, মানে এভরি ওয়ান ইজ ব্যান্ড, নো মোর ভিসা। তারপরে আবার কি যারা ইনফ্লুয়েন্সার যারা একটু হাইলি এডুকেটেড, হ্যাঁ এডুকেটেড না মানে পশ আর কি, মানে পশ ইনফ্লুয়েন্সার, তারা এসে বলতেছে না 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 না, F1 ভিসা এখনও চালু আছে বা B1 B2 ভিসা এখনও চালু আছে। যদিও B1 B2-র জন্য এখন আবার ওই যে কি যেন একটা কি কি বলে ডিপোজিট ওটাকে, দেওয়া লাগবে। হুম রাইট, একটা 15 সামথিং লাইক 5,000 or 10,000 ফাইভ or টু 15 গ্র্যান্ড একটা মানে কোলাটেরাল হ্যাঁ দিতে হবে হ্যাঁ আর কি, এক্স্যাক্টলি, বন্ধক, বন্ড বন্ড দিতে হবে আর কি। বন্ধ, তো হ্যাঁ। যাই হোক, এখন সমস্যা হচ্ছে এইসব কোর্স বেচা পশ ইনফ্লুয়েন্সাররা তারা হয়তো এখনও আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে আপনি আমেরিকাতে আসেন আপনার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যারা ইলিগাল অধিবাসী যারা আছে, বাংলায় বলার চেষ্টা করতেছি, হুম ভুলভাল বাংলায় বলতেছি, অবৈধ অভিবাসী যারা আছে, অভিবাসী তাই না, নট নট অধিবাসী, অভিবাসী, হ্যাঁ, অবৈধ অভিবাসী, অভিবাসী হ্যাঁ। যারা আছে তাদের উপরে এই ক্র্যাকডাউনটা হচ্ছে। কিন্তু আপনি যদি হুম হচ্ছে রিসেন্টলি যে ভিডিওগুলো হচ্ছে বা যে ইনসিডেন্টগুলো হচ্ছে সেগুলো দেখেন, এই এটা শুধুমাত্র অবৈধ অভিবাসীর উপরে না, এটা যত অভিবাসী আছে, ইভেন যারা এখানে গ্রিন কার্ড হোল্ডার, ইভেন যারা এখানে ন্যাচারালাইজ সিটিজেন, তার গায়ের রং যদি বাদামি হয় তাহলেই তার জন্য বিপদ। মানুষের লাইফটা অনেক বড়, মানুষের লাইফে আমরা সাকসেসের ডেফিনেশন অনেক ডিফারেন্ট। কারো কাছে 100K হইলে হচ্ছে সে সাকসেসফুল, কারোর কাছে $1,000,000 হইলে সে সাকসেসফুল, কারো কাছে $1 billion হইলে সে সাকসেসফুল। অনেকভাবে সাকসেসকে ডিফাইন করা যায়। কেউ হয়তো বাংলাদেশে BCS ক্যাডার হয়ে সাকসেসফুল মনে করে নিজেকে, কেউ হয়তো বিজনেসম্যান হয়ে সাকসেসফুল মনে করে নিজেকে, আবার কেউ হয়তো আমেরিকাতে একটা PhD করে নিজেকে সাকসেসফুল মনে করে। পয়েন্ট ইজ, এই সাকসেস থেকে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার ডিগনিটি, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার বেঁচে থাকা। কারণ আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আপনি হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে রেইজ করছে, আপনার বাবা মার উপর আপনার মানে যদি বিয়ে করে থাকেন আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চার উপর আপনার হচ্ছে একটা রেসপন্সিবিলিটি আছে। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট, মানে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সেটার কথা চিন্তা করবেন। এবং মাই ফিলোসফি ইজ দ্য ওয়ে থিংস আর, আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ দ্য রিস্ক। আমি এই কথাটা যদি তুমি আমাকে 1 বছর আগে জিজ্ঞেস করতাম, আমি হয়তো কোশ্চেনের আনসারটা ডিফারেন্ট দিতাম। 2 সপ্তাহ আগে জিজ্ঞেস করলে তাহলেও ডিফারেন্টভাবে দিতাম। বাট নাও ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। ইউ শুড নট কাম আনলেস, হ্যাঁ আমরা যে সাজেশন দিতে পারি এখন, আহ, এই জিনিসটা আমলে নেওয়া এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। হুম হ্যাঁ এখন অনেকগুলো তো পয়েন্ট পয়েন্ট বলছো আর কি। বলো, তোমার সাইড হ্যাঁ বলো, তোমার সাইড থেকে বলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মানে মানুষজন আমেরিকায় কেন আসে, বা
মানে ধরেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষজন বাইরে কেন আসে? এখান থেকে একটা ভালো বেসিক্যালি এখানে ভালো একটা এডুকেশন নেবে, দেন এডুকেশন নিয়ে দেশে চাকরি, একটা ভালো চাকরি নেবে, অ্যান্ড দেন চাকরি নিয়ে এখানে সেটেল হবে। এবং সেটেল হওয়ার রাস্তাটা হচ্ছে যে আপনাকে H1B নিতে হবে, অ্যান্ড H1B নেওয়ার পর হচ্ছে আপনাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন গ্রিন কার্ড পাবেন। দিস ইজ দ্য ইউজুয়াল রাউট। এখন সবাই NIW করে হেন তেন, বাট NIW এটা কিন্তু একটা এক্সেপশন। এটা কিন্তু সবকে মানুষ, বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন জানো বইটা আন্ডারগ্রেড প্লাবান, তারা কিন্তু NIW চিনে গেছে। আমরা H1B বুঝতাম না দেশে থাকতে, আমি OPT বুঝতাম না। আমি যখন মানে I-20 পাইছি, তখন আমাকে একটা ফ্রেন্ড আমাকে এক্সপ্লেইন করছে OPT কি, CPT কি, এগুলা আমার I-20 পাওয়ার পরে আমি এর মধ্যে, I-20 পাই আমি এর মধ্যে দেখতেছি OPT CPT ইত্যাদি। তখন ও আমাকে এক্সপ্লেইন করতেছে যে OPT হলো এটা, CPT হলো, আমি এগুলো কিচ্ছু জানতাম না, অথচ আমার I-20 হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, ফান্ড হয়ে গেছে। ঠিক আছে। আর এখন বইটা থার্ড ইয়ারে পোলাপান NIW চিনে গেছে। থার্ড ইয়ারে পোলাপান বসে বসে পাবলিশ করে যে NIW দিয়ে কিভাবে মানে বুয়েটে বসে কিভাবে সে, বা বুয়েট বাদ দিলাম, অন্য যে কোনো ইউনিভার্সিটি, তারা সেখানে বসে বসে কিভাবে গ্রিন কার্ড পাবে সেটা বুঝে গেছে। মানে পোলাপান এত অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে NIW কিন্তু স্লাম ডাঙ্ক না আগের মতো, যেটা বাইডেন গভর্নমেন্টের সময় NIW দিয়ে পোলাপান মানে যারে তার NIW দিয়ে দিছে, রাইট? এক, দুই হচ্ছে যে কাইন্ড অফ মোটামুটি মানুষজন মনে করছে যে 10টা সাইটেশন থাকলে আর $5,000 খরচ করলে NIW হয়ে যায়, কাইন্ড অফ স্লাম ডাঙ্ক। সেটা কিন্তু এটা এখন আর নাই। এখন অনেক স্ক্রুটিনি বাড়ছে, এন্ড অ্যাজ ইউজুয়াল এটা একটা ওয়েভার, এটা ইউজুয়াল রাউটের থেকে একটা এক্সেপশন। হ্যাঁ, কিন্তু আপনাকে ইউজুয়াল রাউটটা চিন্তা করতে হবে যে আগে আপনাকে OPT পাইতে হবে, OPT আপনাকে ফার্স্টে চাকরি পাইতে হবে, এন্ড আপনি যখন ধরেন আপনি মানে অ্যাডমিশন পাবেন ইত্যাদি, এগুলো সমস্যা না, অ্যাডমিশন পেয়ে এখানে আসতেও পারবেন, পাসও করবেন, কোনো সমস্যা না। কিন্তু চাকরি পাওয়ার যখন বাজারে ঢুকবেন, তখন দেখবেন যে জীবন কত কঠিন। যখনই বলবেন যে আমার আহ, কি স্পন্সরশিপ লাগবে ইত্যাদি, হ্যাঁ, তখনই কোম্পানি মুখ ফিরাই নেবে। হ্যাঁ, আগে হয়তো কম ফিরাইতো, এখন আরো বেশি ফিরাবে। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা স্টেপ এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে বর্তমান পলিটিক্যাল ক্লাইমেটের কারণে। তুমি এই এখন যে জব, গ্রিন কার্ড হোল্ডার মানে লিঙ্কডইনে কি পোস্টগুলো দেখতেছো যে ইন্টেল থেকে হচ্ছে লে অফ হয়েছে, গ্রিন কার্ড হুম হুম হোল্ডার এরকম অনেক মানুষ তারা চাকরি খুঁজতেছে অ্যান্ড দে আর সেইং উই আর টায়ার্ড, আমরা প্রতিদিন 40-50টা করে অ্যাপ্লাই করি, তারপরেও আমরা লাস্ট 8 মান্থ ধরে কোনো রেসপন্স পাচ্ছি না। এটা কিন্তু একটা দুইটা আইসোলেটেড কেস না, ইট হ্যাজ বিকাম এ ট্রেন্ড নাও ইট ইজ। লিঙ্কডইনে ঢুকলে এখন আর মানুষ হচ্ছে, লিঙ্কডইন তো এখন আর জব খোঁজার প্ল্যাটফর্ম নাই, লিঙ্কডইন হয়ে গেছে এখন মানে ওই যে কী বলে এটা আর কি, ইন্ডাস্ট্রি হচ্ছে তাদের ওই যে অ্যাডভার্টাইজ করে আমরা এই কাটিং এজ এটা এটা করছি, আর হুম হুম। মানুষজন হচ্ছে তাদের হতাশার পোস্ট দেয় যে হ্যাঁ আমি চাকরি করতেছি পাচ্ছি না এটা সেটা এরকম। ডিপ্রেসিং, মানে লিঙ্কডইন হ্যাজ বিকাম টু মাচ ডিপ্রেসিং নাও ইট ইজ। হ্যাঁ, আমি তো এই জন্য লিঙ্কডইন খুব একটা দেখি দেখি না। রাইট। সো এই যে তুমি বললা না যে বুয়েটের পোলাপান বা হচ্ছে বাংলাদেশে আন্ডারগ্রেড করতেছে এরকম পোলাপান এনআরডব্লিউ জেনে গেছে, তো যখনই দেখবা যে একটা জিনিস হচ্ছে এত ছড়ায় গেছে তখনই বুঝবা যে ওইটা ওই যে ফার্স্ট কাম, মানে কি যেন একটা কথা আছে যে প্রথম দিকে যারা আসে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পায়, তাই না? প্রথম দিকে যারা কোনো ফার্স্ট কিছুতে কাম আসে, ফার্স্ট সার্ভ এরকম। না না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দ্যাটস ডিফারেন্ট। মানে বিগিনার্স মানে কিছু অ্যাডভান্টেজ থাকে, বিগিনার, ধরো মানে হ্যাঁ, ধরো তুমি যদি বিগিনার্স ধরো অ্যাডভান্স। কোনো একটা শপিং মলে যাও, সো তুমি কোনো একটা সেল চলতেছে, তুমি ফার্স্টে আসো, ইউ হুম ক্যান গ্র্যাব দ্য বেস্ট প্রোডাক্টস অ্যান্ড স্টাফ। মানে হুম যেরকম হুম ধরো যে যখন গোল্ড রাশ ছিল, তাই না, ওই যে ফ্রন্টিয়ারে যখন গোল্ড রাশ ছিল প্রথম দিকে অনেকেই কিন্তু হচ্ছে গোল্ড পাইছে, কিন্তু পরের দিকে যারা গেছে তারা কিন্তু অনেকেই হচ্ছে দে ইনভেস্টেড আ লট বাট দে ডিডন্ট গেট এনিথিং। সো পয়েন্ট ইজ, যখন একটা জিনিস হচ্ছে এত বেশি ছড়ায় যে সেটা বাংলাদেশে পর্যন্ত চলে যায়, তার মানে হচ্ছে ইট হ্যাজ বিকাম স্যাচুরেটেড। হুম তুমি যেরকম জানো, তারা আমেরিকাতে যারা অলরেডি পড়াশোনা করতেছে তারা ডেফিনেটলি তোমার থেকে বেশি জানে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি রিসেন্টলি টেক্সাসের একটা ইউনিভার্সিটিতে আমি একটা মজার ঘটনা শুনছি। আমাদের পডকাস্টে হুম বিএসএ কে না আনলে তো হবে না, বিএসএ ছাড়া তো আর আমাদের পডকাস্টে একটু বিএসএ কে নিয়ে হালকা আমরা একটু কথা বলি। তো বিএসএর হুম প্রেসিডেন্ট নির্বাচন তো এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাংলাদেশের জাতীয় নির্বাচনের থেকে বিএসএর নির্বাচন কিন্তু এখানে বেশি ইম্পর্ট্যান্ট।
তো এই বিএসএ নির্বাচনে মানুষের রাইট। প্রার্থী হচ্ছে তারা নিজেদেরকে গুণগান গায় যে আমি করলে এটা করব, আমি করলে সেটা করব। তো এখন নর্মালি যেটা হয়, যার রান্নার হাত ভালো সেই তো বিএসএর প্রেসিডেন্ট হয়, মানে কিন্তু কিছু মানুষের সাথে তারা যেটা করছে, হাসতেছে কেন? না মানে মিলাচ্ছি আর কি বাস্তব ঘটনার সাথে। কিছু কিছু জিনিস হচ্ছে যে আহ, আহ, নিজে রান্না ভালো না পারলেও তার ওয়াইফ যদি ভালো রান্না পারে সেটাতেও হবে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো মেইন থিম হচ্ছে যে কিছু লোক তারা কি করছে, প্রেজেন্টেশনে দেখানো শুরু করছে যে আমি যদি প্রেসিডেন্ট হই, এনআইডাব্লিউ হয়ে কিভাবে গ্রিন কার্ড পাইতে হয় সেই প্রসেস আমি সবাইকে জনে জনে বাসায় যেয়ে বলবো। অ্যান্ড অ্যান্ড এটা না ওইগুলো কিন্তু তোর ইনস্ট্যান্ট হিট। ভাষণ দিচ্ছে না, ভাষণ না, এটা তো হুম 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 মানে স্লাইড ডেক ছিল আর কি, তোমার ওই যে পিপিটি প্রেজেন্টেশন ছিল, বুঝছো? হুম হ্যাঁ, হুম হুম। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ছিল একদম। যাই হোক, এখন একটা জিনিস যখন এত বেশি স্যাচুরেটেড হয়ে যায় তখন আর ওই জিনিসটা হচ্ছে বিগিনার্স অ্যাডভান্টেজটা আর থাকে না, তার মানে হচ্ছে মাচ মোর কম্পিটিটিভ হয়ে গেছে আগের থেকে আর কি। হ্যাঁ, আর নট জাস্ট কম্পিটিটিভ, আগের থেকে অনেক স্ক্রুটিনি বাড়তেছে। অ্যান্ড দেন যেটাই বললাম যে স্লাম ডাঙ্ক না আর কি, এই যে অনেকেই যেটা মনে করে যে লয়ার কেস নিতে চাইছে দিয়ে দাও হয়ে যাবে টাইপের ব্যাপারটা, আসলে এরকম না। তো যাই হোক, কথা হচ্ছে যে মানুষকে আসলে যে যে কথা বললাম যে ইউজুয়াল রাউটটা চিন্তা করতে হবে, যে ওপিটি, H1B, রাইট? এন্ড দেন এখন H1B লটারি প্রসেস থেকে বের হয়ে আসছে, আগের মতো লটারি নাই, লটারি না, স্টিল আমরা আছে আসলে ধরো মানুষজন এই এখন। ডিটেলগুলো কিন্তু আমরা হ্যাঁ। অলরেডি অনেক আলোচনা করছি যে H1B প্রসেসটা কীরকম ডিফিকাল্ট হয়েছে, বা ওরা অন্যান্য অনেক জায়গায় হুম এই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ইন্ডিয়ানরা কিন্তু এসব নিয়ে খুব ভালো ভালো ভিডিও বানায়, সো অবভিয়াসলি ওখান থেকে দেখে নিতে পারবে। বাট আমরা কিন্তু আমাদের পডকাস্টে কিন্তু সবসময় আমরা টেকনিক্যালিটির থেকে ভাইব নিয়ে বেশি ডিসকাশন করি, ফিলোসফি নিয়ে বেশি ডিসকাশন করি, যে হুম আসলে হুম। ইজ ইট ওয়ার্থ কামিং হিয়ার। মানে আজকে ফর সাম রিজন আমি হয়তো বেশি নেগেটিভ, এবং নর্মালের থেকে তুমি অনেক অনেক বেশি পজিটিভ। নর্মালি তুমি এত বেশি পজিটিভ, নেগেটিভ, আরও বেশি নেগেটিভ থাকো, কিন্তু আজকে ফর সাম রিজন তুমি কিন্তু অনেক, সো ফার আমি দেখতেছি তুমি যথেষ্ট পজিটিভ। না না, পজিটিভ আমি না, আমি আমি আসলে হচ্ছে আই এম দ্য ওয়ান হু ইজ হ্যাঁ, নেগেটিভ। না আমি আসলে কেসটা বিল্ড বিল্ড করতে যাচ্ছি, যে আসলে প্রত্যেকটা স্টেপের কথা চিন্তা করে আমার মনে হচ্ছে এখানে অডস, মনে হচ্ছে যে এখানে লেস ফেভারে আছে। এখন অন্যান্য দেশে যেমন কানাডাতে এখন কিন্তু ইমিগ্রেশন খুব একটা পজিটিভ না, কানাডার অবস্থা খুব একটা ভালো না। অস্ট্রেলিয়ার কথা আমি খুব একটা জানি না আসলে। এখন বাকি থাকে ইউরোপ। এন্ড আমার কাছে মনে হচ্ছে কম্পারেটিভলি ইউরোপের অবস্থা একটু বেটার, নট টু মাচ। কারণ যুদ্ধের পরে, ইউনো, সেই আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে রাশিয়া ইউরোপের অবস্থা অনেকটাই টাইট। এন্ড বিশেষ করে মানে ফ্রন্টে থাকা যে জার্মানি, তার অবস্থা টাইট, বাট স্টিল আই থিঙ্ক ইটস বেটার না। আমি আরেকটা যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আহ, মানে হ্যাঁ, আমার আমেরিকা অলমোস্ট 8 বছর হয়ে যাবে আর কি, আরো কয়েক মাস পরে, ধরো আমি ধরে নিলাম 8 বছর ধরে আছি। এই 8 বছরে আমার কিন্তু এখনো কাগজ হয় নাই। ইটস এ হিউজ মানে হেডেক, রাইট? কাগজ বলতে মানে সবুজ পত্র আর কি, সেইটার কথা বলতেছি। মানুষজন মনে করে যে গেলেই 2 বছর মাথায় মানুষজনের কাগজ হয়ে যায়। এবং আমাকে বুয়েটে, আমার বুয়েটের ক্লাসমেটরা আমাকে লিটারালি প্রতিদিন যখন কথাবার্তা হয়, ও তোমার কিন্তু কাগজ হয়ে যাওয়ার কথা, রাইট? সবার মাথায়, ইভেন মানে ইটস নট লাইক জাস্ট মানে যারা নলেজ নাই তা না, ব্যাপারটা হচ্ছে যে ইভেন শিক্ষিত গোষ্ঠীর মধ্যে মানুষজনের আইডিয়া যে আমেরিকা তো গেছে, কাগজ তো হয়েই যাবে, ব্যাপারটা সেরকম। তো সেরকম ব্যাপার যে মানুষজন মনে করে যে কাগজ হয়ে গেছে। খালি আমি একা না, এরকম অনেকেই আছে যারা হয়তো 6, 7, 8 বছর যারা পড়াশোনা করে এভাবে চাকরি করতেছে ইত্যাদি, কিন্তু এখনো কাগজ হয় নাই। অনেকে আছে এখন আবার ব্যাক টু স্কুল, ওই যে টেকনিক্যালিটিতে না যাই, হ্যাঁ, ওই যে ডে 1 সিপিটি করে ইত্যাদি, আবার স্ট্যাটাস মেনটেন করতে। সো স্ট্যাটাস মেনটেন করা এই কান্ট্রিতে আগে ডিফিকাল্ট ছিল, এখন আবার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আগের এন্ড চেয়ে দেন বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইমিগ্রেশন ক্র্যাকডাউন থেকে শুরু করে সবকিছুর কারণে আপনার মেন্টাল স্টেটটা অলওয়েজ একটা মানে প্যারার মধ্যে থাকবে, যে কখন কি হয়ে যায়, কখন কি ইয়ে হয়ে যায়, রাইট? সো এই হেডেকটা আমার মনে হয় না যে ওর্থ ইট। বাট লাইক ইউ সেইড, we are invested in this at this point. It's very difficult for us to go back, pick up and leave.
and আমরা settle কিন্তু somewhere else. অনেকের I থেকে mean, ভালো if সিচুয়েশনে আছে, অনেকের তো ধরো জবও হচ্ছে না। আমার অনেক ফ্রেন্ড তারা গ্র্যাজুয়েশন করে exactly. অনেক বছর বসেছিল, এক বছর মানে হুম, ওপিটি তো এক বছরের পরে, ইঞ্জিনিয়ারিং হইলেও এক বছরের পরে অনেকে এক্সটেন্ড করতে পারে না যদি প্রপার জব না থাকে। মানে স্টেম ওপিটি যেটা, মানে ওপিটি হুম, হুম, অ্যাকচুয়ালি অরিজিনালি এক বছর, স্টেম ওপিটি হচ্ছে 3 বছর, কিন্তু ডিরেক্টলি দিয়ে দেয় না। এক বছর পরে যদি না, জব টব থাকে তারপরে কন্ডিশনালি আরো 2 বছর দেয়। সো টোটাল 3 বছর। সো exactly. অনেকেরই হচ্ছে তারা কিন্তু ওপিটির পরে তারা বসে থাকতে হয়। ওপিটির প্রথম 1 বছর অনেকেই হচ্ছে ভলান্টারি ওয়ার্ক করে। সেকেন্ড এবং থার্ড ইয়ারে কিন্তু এই ভলান্টারি ওয়ার্কও করা যায় না। সেকেন্ড এবং থার্ড হ্যাঁ, ইয়ারে যাই হোক, মানে জিনিসটা এগেইন, মানে অনেকেই মনে করে যে স্টেম যারা করে তাদের মনে হয় পাশ করার পরই 3 বছরের স্লাম, মানে ওপিটি স্লাম ডাঙ্ক। ব্যাপারটা এরকম না। আপনাকে টেকনিক্যাল জব পাইতে হবে, এন্ড দেন সেই টেকনিক্যাল জবটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আপনার টেকনিক্যাল জব যদি চলে যায় এবং এবং কোম্পানি যদি আপনাকে ওপিটি 2 এর এক্সটেনশনের জন্য যদি আপনাকে অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু আপনার জব চলে যাবে, ইভেন আপনি টেকনিক্যাল জব পাইছেন। ঠিক আছে, অনেক কোম্পানি অ্যাপ্রুভ করতে চায় না, কারণ হচ্ছে অনেকের ই ভেরিফিকেশন থাকে না। অনন্যা স্ট্রাগল নামে একটা মেয়ে ইনস্টাগ্রামে স্টোরি বানায়, ওই মেয়ের চাকরি এই কারণে চলে গেছে। রাইট, ও তো চাকরি করতো, বাট ওর কোম্পানি ই ভেরিফাইড ছিল না। দেন হচ্ছে ও স্টেম ওপিটি কিন্তু এক্সটেন্ড করতে পারে নাই। এই তোমাদের ওই শিকাগোর দিকে মেয়েটা চাকরি করতো, ইন্ডিয়ান একটা মেয়ে, এবং এটা অনেক ভাইরাল হয়েছে স্টোরিটা। তো কথা হচ্ছে যে অ্যাগেইন টেকনিক্যালিটিতে না চাই, কিন্তু কথা হচ্ছে যে আহ, আহ, এখন হাইলি আনলাইকলি যে আমাদের মতো, ধরো আমরা যারা F1 স্টুডেন্ট, যারা সাথে নাই পাঁচে নাই, যারা হয়তো রাস্তায় গিয়ে ইয়ে করতেছি না এখন, মিছিল করতেছি না, বাংলায় বললাম আর কি। হ্যাঁ, না, তুমি তো গাড়ি আহ, ড্রাইভ করবা। গাড়ি ড্রাইভ করার সময় তো সিচুয়েশনটা ফেস করা লাগতে পারে, হাইলি লাগলে। হ্যাঁ, মানে লাগতে পারে, বাট আমরা বাঙালিরা সাধারণত একটু মানে রিজার্ভ আর কি। আমরা সাধারণত রাস্তায় গিয়ে একটি করি না এতটা। রাইট, ইটস হাইলি আনলাইকলি যে আমাদের ওই দিক থেকে স্ট্রাগল ফেস করে লাগতে পারে। বাট ধরেন আপনি এয়ারপোর্টে যাবেন, তখন আপনাকে হ্যারাস করবে। আপনাকে ধরেন ট্রাফিকে স্টপ করে এখানে হ্যারাস করতে পারে। হ্যাঁ, আপনার গায়ের রং দেখে আপনাকে, ধরেন মসজিদ থেকে বের হইলেন, হাইলি একটা চান্স আছে যে আপনাকে দেখে প্রোফাইলিং করবে, এন্ড প্রোফাইলিং করে আপনাকে একটা প্যারা দিয়ে দিবে, এন্ড দেন নিয়েও যাইতে পারে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন ওই যে ইটস নট এ ম্যাটার অফ ইফ, ইটস এ ম্যাটার অফ ওয়েন। হ্যাঁ, আর ইটস তুমি ম্যাটার অফ যেটার ওয়েন। কথা বলতেছো যে মানে লিগাল বা ডকুমেন্টেড, ইট ডাজ নট ম্যাটার এনিমোর, বা সিটিজেন বা হচ্ছে গ্রিন কার্ড, আমি হচ্ছে কেস বাই কেস ধরে দেখাইতে পারবো যে ইট ডাজ নট ম্যাটার এনিমোর। বিকজ ওরা ডিটেকশনের জন্য যেসব অ্যাপ ইউজ করে, ওই অ্যাপগুলো তো মেটা ডাটা ইউজ করে বানানো, সেগুলোতে অনেক গ্লিচ আছে। ওই গ্লিচে ওদের যদি প্রবাবল মনে হয় যে লাইকলি যে তুমি হচ্ছে মানে মানে একদম ইয়ে না, আম, আমেরিকা আমেরিকার মানুষ না, তখন হচ্ছে তারা নাগরিক না, তাহলে তখন হচ্ছে তারা ডিরেক্টলি মানে ফার্স্টে হচ্ছে অ্যারেস্ট করবে, তারপরে হচ্ছে কোশ্চেন আস্ক করবে, ডিটেনশন সেন্টারে নিয়ে তারপরে কোশ্চেন আস্ক করবে। বিকজ তুমি এটা ডিটেনশন বরফের সেন্টারে কথা নিয়ে যদি বলতেছো, এই ওরা তো? ভুলভাল করে নিয়ে যায়, তাতে এটা তো ওদের কোনো কোনো ধরনের ব্যাকলেশ হবে না। যদি ব্যাকলেশ না হয় তো ওয়াই নট। হুম, সেটাই। আমার সাথে আমার এক ফ্রেন্ডের এটা নিয়ে কথা হচ্ছিল, তো আমি আরো বলতেছিলাম যে আমি তো একটু এটা নিয়ে টেনসড, যে কোনো সময় প্যারা দিয়ে দিতে পারে, ডিটেইন করে নিয়ে প্যারা দিতে পারে। তখন ও আমার ডিফেন্ড করতেছিল। ঠিক আছে, ও আবার টেক্সাসে থাকা মানুষ, তো বন্ধু আবার আমার শো দেখে, তো ও টেক্সাসে পিএইচডি টিএইচডি করা মানুষ, তো ওর মাইন্ডসেট আবার ওইরকম হয়ে গেছে, বুঝলেন? টেক্সাসের লোকজন তো বলে, নো উই আর নট রেসিস্ট, উই আর জাস্ট প্যাট্রিয়ট, এরকম আর কি। ঠিক আছে, ওরকম মাইন্ডসেট হয়ে গেছে যে হ্যাঁ, সবকিছু সে তো বলে, না না, এরা তো খালি অবৈধ অভিবাসীদের ধরে। বৈধ অভিবাসী আমি কাউকে দেখি নাই ধরতে, এই আর কি। ঠিক আছে, তো ওদের কাছে অনেকেরই কাছে মনে হয় যে না, এটা উইল বি সেফ, না না, অ্যাজ এটা লং, এটা মানে ধরো যত। পারফেক্ট, মানে ব্যাপারটা হচ্ছে আমি ওদেরকে কোনোভাবে ক্রিটিসাইজ করতেছি না। মানে গতকালের আগ পর্যন্ত হইলে আমাকেও যদি সকালবেলা, গতকালের আগে সকালবেলা যদি জিজ্ঞেস করতা যে সিচুয়েশন, হ্যাঁ খুবই ভালো, তুমি ইফ ইউ আর কোয়ালিফাইড এনাফ ওয়াই নট, তুমি পারবা, তুমি এখানে তোমার জন্য। বাট এর কারণ অনেকেই কিন্তু এতটা স্কেপটিক না। আমি শুরু থেকে স্কেপটিক ছিলাম, যে আমি আমি জানতাম যে ওয়ান এক্স্যাক্টলি। এট সার্টেন পয়েন্ট আমরাও ধরা খাবো, আমাদেরকেও প্যারাটা দিবে, প্যারা। না, এবং আফটার সবাই এটা ইয়েস্টারডে কিন্তু শেয়ার আফটার করতেছে না। ইয়েস্টারডে বা দুপুরের পরে আমি আমি তো মানে কনভিন্সড, এখন ব্যাপারটা হচ্ছে ধরো আমি তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে তুমি এখানে 8-9 বছর ধরে ছিলা, আমি
লাইক এরকম না যে হঠাৎ করে চলে আসছি। আই সিগনিফিকেন্টলি এখানে ইউএসএতে আসার আগে আমার আরও বেশ কিছু ডেভেলপ কান্ট্রি ঘোরার সুযোগ হয়েছে, থাকার সুযোগ হয়েছে, ভালো ভালো কোম্পানিতে এক্সপোজার হয়েছে। সো আমি আসলে মানে এইখানে আমি ডিরেক্টলি আমি কিন্তু কম্পেয়ার করি, আমার মাথায় কিন্তু সবসময় কম্পারিজন চলে। হ্যাঁ, আমি যেরকম ইউএসএর এখন পর্যন্ত 30টা স্টেট আমার ঘোরা হয়ে গেছে, অ্যান্ড মানে ওদের কালচার একটু হলেও আমার আইডিয়া আছে যে এখানে কালচার কীরকম হতে পারে। সো যত দেখি তত হচ্ছে কনফিডেন্স কমে আর কি, যত যত মানে এক্সপোজার হয় তত হচ্ছে দেখি কনফিডেন্স দিন দিন কমতেছে। বাট এগেইন মানে আমরা কিন্তু অলরেডি ইনভেস্টেড এখানে, আমরা চাইলেও হঠাৎ করে রাস্ট কোনো ডিসিশন নিতে পারি না। বাট যারা হচ্ছে এক্স্যাক্টলি। মানে রেডি টু স্যাক্রিফাইস, উই অলরেডি স্যাক্রিফাইস ল, যারা হ্যাঁ না আমি যাবো ইউএসএতে, যাবো এটা করবো সেটা করবো। নো ডাউট ইউএসএতে ফান্ডিং এখন হয়তো একটু কমছে, বাট স্টিল ইউএসএ ডেফিনেটলি ফুল ফান্ডেডের জন্য কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের থেকে এখনও বেটার পজিশনে আছে। বাট সমস্যাটা অলওয়েজ। হচ্ছে আমি মনে করি গতকাল যে ঘটনাটা হয়েছে এরকম ঘটনা কানাডাতে কখনোই হবে না, মানে কখনোই হবে না। এটা অ্যাটলিস্ট নেক্সট 4 বছরে হবে না অ্যাটলিস্ট। ইউরোপে হাইলি আনলাইকলি, ইউরোপে হওয়া সম্ভব না। অস্ট্রেলিয়াতে হয়তো হইতে পারে, বাট ইমিডিয়েটলি হয়তো বা 4 বছরে হবে না, হয়তো বা। অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে তো সিরিয়াস সিচুয়েশন হয়েছে, অ্যাজ ইউ নো, যে ওখানেও হ্যাঁ, আস্তে আস্তে যে মানুষজন তোমার এন্টি ইমিগ্রেশন মাইন্ডসেট বিল্ড করতেছে না, আর এটা কি। অলরেডি ধরো গত 10 বছর ধরেই হচ্ছে সব জায়গায়। যেরকম যেরকম কানাডা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ওয়ার্ক পারমিট রিনিউয়াল ওরা হচ্ছে করতেছে না, আগে যারা ছিল তাদেরকে রিনিউয়াল করতেছে না, যারা হচ্ছে নতুন করে সিটিজেনশিপ দিচ্ছে না, স্টুডেন্ট ভিসা হচ্ছে ওরা বাতিল করে দিচ্ছে, স্টুডেন্ট ভিসা হচ্ছে বলতেছে উইল নো লঙ্গার টেক স্টুডেন্টস এন্ড অল দ্যাট, উইচ ইজ ফাইন, উইচ ইজ কমপ্লিটলি ফাইন। তোমার যদি কেপাবিলিটি না থাকে, হ্যান্ডেল করতে না পারো, তুমি বলে দাও, কেউ যাবে না। That's what civilized people do. I respect that. I respect Canadians. I respect Europeans or Australians. এবং অস্ট্রেলিয়া হচ্ছে তোমার কোভিডের টাইমে তারা হচ্ছে বলে দিচ্ছে যে no, মানে না, তোমাদেরকে ঢুকতে দিব না। যেমন ধরো আমি আমি তোমাকে সিম্পলি বলি, আমি আমার জীবনে চিন্তা করি নাই যে আমি ইউএসএতে আসবো। মানে আমি তোমাকে সত্যি কথা বলতেছি, আই নেভার ওয়ান্টেড টু কাম টু ইউএস। আমি আমি কখনোই চাইনি। আমার মালয়েশিয়ার যে ডিগ্রিটা, সো বেসিক্যালি মানে টেকনিক্যালি যেটা ব্যাপারটা হচ্ছে যে মালয়েশিয়াতে ডিগ্রি নেওয়ার কিছু অ্যাডভান্টেজ ছিল, বাট মেইন যে কারণে আমাদের ডিগ্রিটা নিছি, এবং ইট ওয়াজ লাইক ভেরি হার্ড ওই ডিগ্রিটা নেওয়া, বাংলাদেশের একটা ডিগ্রির থেকে ওইখানে টেকনিক্যালি কিছুটা হার্ড ছিল। মানে আমি কিন্তু বাংলাদেশের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তারপরেই বলতেছি, ওইখানে নেওয়ার মেইন উদ্দেশ্য যে কারণে হচ্ছে এত কষ্টগুলা মানে পেইনগুলা খাইছি, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির থেকে পাশ করলে, মানে ডিরেক্টলি পাশ করলে, এখানে ইউএসএতে যেরকম ওপিটি দেয় না, আমরা অস্ট্রেলিয়াতে 1.5 ইয়ার জব সার্চ ভিসা পাবো। ওয়াও। এরকম করে আমার অনেক সিনিয়র হচ্ছে অস্ট্রেলিয়াতে গেছে। মানে ওয়েদার তুমি 1.5 ইয়ার 18 মাসে তুমি জব পাবা না পাবা সেটা তোমার ব্যাপার, বাট ওইখানে তুমি জব মানে তুমি মানে ইউ জাস্ট গো দেয়ার অ্যান্ড সে যে দিস ইজ মাই ওয়াশিংটন অ্যাক্রিডিটেড ডিগ্রি, ব্যাচেলর অফ এই ইঞ্জিনিয়ারিং। আমি কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স না, আমার আমার কিন্তু ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এবং তুমি যদি যাও ওইখানে এমবেসিতে যাও, বলো যে আই নিড এ জব সার্চ ভিসা অ্যান্ড দে উইল গিভ ইট টু ইউ। বা সমস্যা হচ্ছে অ্যাট দ্যাট টাইম অস্ট্রেলিয়ার যখনকে যে প্রাইম মিনিস্টার ছিল না, কোভিড হচ্ছে, আমরা নিজেরাই খাইতে পাই না, তোদের কিন্তু মানে শাট শাট মানে শাট ডাউন দ্য ডোর। সো আই নিউ যে আমি আমার ওই ভিসা হচ্ছে কাজে লাগবে না। আই নিউ দ্যাট। অ্যান্ড যেটা হয়েছে যে আফটার দ্যাট আমি অল্টারনেটিভ হিসেবে, অ্যান্ড আমার যেহেতু রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল, আই ওয়াজ লাকি এনাফ টু কাম টু ইউএসএ, উইচ আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট। বাট আমি বলতেছি যে আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে ওরা জানাই দিছে, হ্যাঁ ওরা হ্যান্ডেল করতে পারবে না, ওরা জানাই দিছে। বাট লেটস সে তুমি আসার পরে তোমাকে যদি এরকম রাফলি হ্যান্ডেল করা হয়, দ্যাট ইজ জাস্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিউম্যান লাইভস, সাকসেস পরে, আগে কিন্তু হিউম্যান লাইভস ম্যাটার, তাই না? এবং সেখানে ওইটা যদি হ্যাঁ, তোমার থ্রেটেন্ড হয়, ডেফিনেটলি ডেফিনেটলি ইউ শুড নট ডু ইট, ডেফিনেটলি। এখানে আমার একটা টেকনিক্যাল আলাপ যেহেতু করতে যাচ্ছ না, তাও একটা জিনিস বলি। তুমি যেটা জিনিসটা বললা যে অস্ট্রেলিয়া হচ্ছে 1.5 ইয়ার
জব সার্চে একটা ভিসা দিত, আই থিঙ্ক উইথ সাম সর্ট অফ ওয়ার্ক পারমিট তুমি মনে হয় পার্ট টাইম ওয়ার্কও করতে পারতে এন্ড দেন জব সার্চ করতে পারতে, রাইট? ইজ দ্যাট রাইট ট্রু? রাইট 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ। সো ইট ওয়াজ লিগাল যে তুমি যদি ওখানে ওয়ালমার্টে কাজ করতা বা যেটাই হোক না কেন সেটা তোমার জন্য লিগালও ছিল, এন্ড দেন লিগালও ছিল। পাশাপাশি তুমি জব সার্চ করতে পারতে। রাইট, এক্স্যাক্টলি। মানে অ্যাকচুয়াল প্রপার আমার যে জব মানে ইঞ্জিনিয়ারিং জব বা এরকম, আই নো পিপল যারা হচ্ছে এটা এরকম তুমি করে বুঝতে জব পারতে, সার্চ হ্যাঁ। করে তারা হচ্ছে খুব ভালো কোম্পানিতে আছে এখন, লাইক একজন Right. মনে You হয় need that স্নাইডারে আছে। support. You need that system. You need the system to support yourself. যেটা তোমার অন্যান্য কান্ট্রিতে পাবা, কানাডাতে পাবা। আই থিঙ্ক কানাডা ওরা মনে হয় পাশ করার পরে 1 বছরের জন্য তোমাকে ভিসা রাইট দিবে জাস্ট রাইট টু রাইট। লুক ফর জব, এন্ড দেন ইউ ক্যান অলসো কন্টিনিউ ওয়ার্কিং ফর like a business or anything just to support yourself. I think Germany does the same. Other countries do the same. US is the exception. You won't get a job search visa. You will never get a job search visa. What you will get 3 months, like 3 months, right? 90 days, 90 days, even 3 months, মানে প্লাস মাইনাস যাই হোক, তোমাকে 90 days এর একটা গ্রেস পিরিয়ড দেওয়া হবে। উইদিন দ্যাট টাইম ইউ আর নট ইভেন অ্যালাউড টু ফুট ইন অ্যানাদার You are বিজনেস। never, you are ইউ never ইউ allowed to নেভার work অ্যালাউড টু। outside your I-9, right? এন্ড তুমি ক্যাম্পাসে, আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন ক্যাম্পাসে ছিলা ভালো কথা, তুমি ক্যাম্পাসে জব করতে পারতা, সেটা যেটাই হোক না কেন, ক্যাম্পাসের মধ্যে স্টারবাকসে জব করতে পারো, কোনো সমস্যা না। তুমি যেই ক্যাম্পাসে বাইরে চলে যাবা, গ্রাজুয়েট হয়ে যাবা, ক্যাম্পাসে বাইরে চলে যাবা, এই 3 মাস তুমি কিভাবে থাকবা? সো এখানকার ল কিন্তু মানে হিউম্যান না আর কি, হ্যাঁ। ওরা কিভাবে কি কি চিন্তা করে বানাইছে যায় না। ইভেন তুমি যখন ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, মানুষজন এটা টুইস্ট করে, ওই যে ভলান্টিয়ার কাজ বাজ দেখায় আর কি, ভলান্টিয়ার, হ্যাঁ ওটা ফার্স্ট ভলান্টিয়ার ইয়ার কাজ অফ করে, ওপিটি, কিন্তু ফার্স্ট ইয়ার অফ ওপিটি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার অফ ওপিটি, এটা কিন্তু ওয়ার্ক পারমিট না, এটা কিন্তু জব সার্চ করার কোনো ভিসা না, যেটা অন্যান্য কান্ট্রিতে দেয়। সো এই ওপিটিতে থাকার সময় তুমি লিগালি কোথাও কাজ করতে পারবে না, মানুষজন তাও ক্যাশে কাজ করে, উইচ ইজ ইলিগাল। এন্ড দেন এমনও হয়েছে শিকাগো এরিয়াতে, এরকম শুনছে যে ক্যাশে কাজ করতেছিল স্টুডেন্টরা, বরফ বরফের লোকজন এসে তাদের ধরে নিয়ে গেছে বা এটা তো রেড ধরো চালাইছে। রিসেন্ট ঘটনা, এটা তো ধরো খুব নর্মাল এই হ্যাঁ। জিনিস হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে সো টেক্সাসে এক ভাইয়ের কাহিনী কি জানো? তোমার এটা তো তোমার মনে হয় পরিচিত হওয়ার কথা, হালকা পাতলা হয়তো বা চিনতেও পারো। কোনো এক ভাই, সে হচ্ছে টেক্সাসে কোনো একটা এরকম স্টেশনে কাজ করতো, এবং রাতের বেলায় কাজ করতো আর কি। এবং তাকে হচ্ছে ওই যে এটারে কি বলে, মাগিং বলে না, কি বলে এটারে, মানে হুম। যে কোনো একজন কৃষ্ণবর্ণের মানুষজন এসে তাকে শুট করে দিছে। হ্যাঁ, এটা টেক্সাসে হয়তো রিসেন্টলি হয়েছে। আমি যখন এক ইউএসএ তে বছর এক ফার্স্ট আসি বছর আগে আর কি, 18 তে। মানে হি ওয়াজ নট এ লাইক এ হ্যাঁ, র্যান্ডম আন্ডারগ্রেড গাই, বাই দ্য ওয়ে হি ওয়াজ নট রাইট লাইক এ, রাইট রাইট। মানে যে এইখানে আন্ডারগ্রেডে আসছে কোনো ক্রমে এরকম না, সে কিন্তু হ্যাঁ, পিএইচডি স্টুডেন্ট ছিল হ্যাঁ, বাই দ্য ওয়ে। এই সেরকম এরকম সেম ঘটনা আমি যখন 18 তে আসি, সেই 18 তে সেইরকম সিমিলার একটা ঘটনা ঘটছে আরকানসাতে। সিমিলার ঘটনা, পিএইচডি স্টুডেন্ট, হি couldn't support his family with his stipend whatnot, and then he had to work in a gas station, night shift, in cash, and he was shot dead by some robber, you know. So মানে একজন পিএইচডি স্টুডেন্ট, তা এটা কিন্তু ইউএসএ হ্যাঁ, তে তা একটু কমন একটা ব্যাপার, এই যে এরকম খুবই কমন একটা এরকম যে ব্যাপার। এবং এরকম ধরো এরকম যে মানে যেটা যেখানে হোমিসাইড টাইপের যেগুলো। বাংলাদেশের মতো, হ্যাঁ, তৃতীয় বিশ্বের দেশে এরকম হয় না। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এরকম ঘটনা আমরা খুব একটা দেখি না, হয়তো দেখা যায়, হ্যাঁ, ভায়োলেন্স মারধর আছে, করে ইত্যাদি বা আছে। হচ্ছে কোপ টোপ হ্যাঁ, দেয় হ্যাঁ, বা এরকম, বাট ইত্যাদি। তুমি যদি তাও পলিটিক্সে জড়িত থাকো ইত্যাদি, হ্যাঁ ঠিক আছে, ডাকাতি হয়, এইটা হয়, এটা হ্যাঁ কোথায় হয় ডাকাতির না? মধ্যেও কিন্তু কিন্তু ধরো মারা হ্যাঁ, খুব কম যায়, মাইর ধর দেয় বা এরকম টাইপ হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু আমেরিকা, ঠিক আছে, বাংলাদেশ তো একটা জঙ্গল, বাদই দিলাম ওটার কথা। আমেরিকা যেখানে তুমি আসলে চিন্তা করো যে এভরিথিং ইজ সেফ এন্ড সিকিউরড, রাইট? এখানে তুমি কোনো সমস্যা নাই, সেইখানে কিন্তু এই ঘটনা হয়। এই জন্য আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা আসলে অনেক কিছু করতে পারে আপনার লাইফে। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার লাইফে অনেক উন্নতির দিকেও যাবে, বাট আমি লিস্ট 100 জনের মধ্যে 5 জনের লাইফে দেখছি যাদের জীবনে বিপর্যয় নেমে আসছে, আর আপনি চাইবেন না সেই 5 জনের একজন হন। সো লিস্ট আপনি চাইলে মানে অডস গুলো চিন্তা করেন। আচ্ছা, বাদ দিলাম সেই কথা। এখন কথা হচ্ছে যে রেগুলার রাউটে আমেরিকা এসে, মেইন মুদ্রা কথায় যেখানে আসি, যে রেগুলার রাউটে আমেরিকা এসে মানুষের পক্ষে
আহ, একটা মানে ডিসেন্ট লাইফ লিড করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। জীবনযাত্রার মান মানে খরচ অনেক বেশি ইত্যাদি, লিগাল ইমিগ্রেশন অনেক ডিফিকাল্ট। সো অ্যান্ড দেন উইথ দ্য কারেন্ট মাইন্ডসেট, পলিটিক্যাল মাইন্ডসেট, মানুষের যে পরিমাণ হস্টাইল আচরণ, হ্যাঁ, মানুষজন এখানে তো মানে ইমিগ্রেন্ট দেখতেই পারে না। সো এই এই কারেন্ট ক্লাইমেটে আই ডোন্ট থিঙ্ক নিজের এবং নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলে মানুষের আমেরিকা আসা উচিত। আচ্ছা, অনেক হোয়াট ইফ প্রশ্ন হোয়াট ইফ পরিষ্কার হচ্ছে। হোয়াট ইফ এভরিথিং গোজ রাইট, লেটস সে একজন হচ্ছে মাস্টার ফুল ফান্ডে আসলো বা পিএইচডি করলো, করে গ্রিন কার্ড পাইলো, তারপরেও কি লাইফ অনেক সুন্দর, মানে তারপরেও কি লাইফ অনেক কালারফুল? আমি জানি না, না তুমি হচ্ছে তাহলে মানে তো মানে আমি জাস্ট এখানে 3 লাইনে একটা হালকা একটা কথা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে যে হুম, আপনি একটা এমন একটা জায়গায় থাকেন যেখানে হচ্ছে 12 মাসের মধ্যে 7 মাসই হচ্ছে আপনার হচ্ছে বাইরে থাকবে বরফ বা ঠান্ডা, বের হতে পারবেন না। আপনার বিনোদন বলতে একটাই, সেটা হচ্ছে এই প্রতি উইকেন্ডে শুক্র শনিবারে হচ্ছে আপনার একজনের বাসায় যাওয়া, সবাই মিলে হচ্ছে বাঙালিরা সবাই মিলে একসাথে হয়ে খাওয়া দাওয়া করা, ওরে নিয়ে বিচিং করা, এক গ্রুপ আরেক গ্রুপে নিয়ে বিচিং করা, তারপরে হচ্ছে বা এইভাবে 7 মাস হচ্ছে যাবে। আর তারপরে সামারে হচ্ছে ধরেন একটা গাড়ি মানে একটু ঘোরাঘুরি করবেন, মানুষজনকে দেখাবেন যে আয় হায় কি সুখে আছি আমি, এই সেই। দ্যাটস ইফ এভরিথিং গোজ রাইট, রাইট, ইফ ইউর এ সিটিজেন এভরিথিং। সো এই লাইফ কি এরকম? এখানে তো আমরা যারা ধরো ইভেন ইভেন ধরো আমরা তো হচ্ছে এখানে আপার ক্লাসের সাথে হচ্ছে আমরা হচ্ছে একসাথে কাজ করি, রাইট? আমরা কিন্তু হচ্ছে উই ডোন্ট ওয়ার্ক উইথ ব্লু কলার পিপল, উই ওয়ার্ক উইথ হোয়াইট কলার পিপল। কিন্তু আমরা কি ওদের কালচারের সাথে মিক্স করতে পারি, মানে জয়েন করতে পারে ওদের কালচারের সাথে? ওদের এখানে কালচার হচ্ছে বিনোদন মানে হচ্ছে অফিস শেষ করে বারে যেয়ে হচ্ছে বিয়ার খাওয়া, তাই বিয়ে না? এখন খাওয়া। কথা হচ্ছে আমি বলতেছি না আমি অনেক ভালো মানুষ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এটা ভালো লাগে না একটা অন্ধকার আধো অন্ধকার একটা জায়গায় আমি বসে বসে বিয়ার খাবো, আরেকটু বিয়ার খাবো, তারপর আরেকটু বিয়ার খাবো। মানে ইটস নট হাউ আই ডিফাইন হ্যাপিনেস। আমার কাছে এটা ডিপ্রেসিং লাগে। হাউ ডিপ্রেসিং ইজ দ্যাট? বাংলাদেশে ওই যে নিউ ইয়ারে মানুষজন আয় হায় আমি খাবো আজকে, ফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে খাবে, বারবিকিউ করবে, এটা সেটা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট যে পোলাপাইন খাইতেই পারে। ইভেন পুরান ঢাকায় তো কিন্তু তোমার হচ্ছে ফ্যামিলি ইভেন্ট, তোমার বার্থডে পার্টি এসে বাবা ছেলে একসাথে বসে বিয়ার খায়। বাবা বি লাইক যে আর খাইস না আর খাইস না মরে যাবি। আই হ্যাভ অবজার্ভড সিমিলার সিচুয়েশন, whatever. But I think that's funny. I really think that's funny, right? I'm not supporting it. It's not halal, obviously. But আমার কাছে যেটা মনে হয় মানে ইটস রিয়েলি রিয়েলি ডিপ্রেসিং হিয়ার, যেখানে যেরকম হুম, হুম, হুম। উইন্টার এরিয়াতে যেরকম। অ্যান্ড এই জায়গাটা আমি রিসেন্টলি আমি আসলে হুমায়ুন আহমেদের অনেক বড় বিগ ফ্যান, এটা বলবো না, বাট আমি ছোটবেলা থেকে অনেক বই পড়তাম। তো হুমায়ুন আহমেদ আচ্ছা। কিন্তু আহ, হুমায়ুন আহমেদের ব্যাপারে জানো কি না জানি না, বাট উনি কিন্তু হচ্ছে নর্থ ডাকোটাতে পিএইচডি করছে 5 বছর, দেন 1 বছর হচ্ছে পোস্টডক করছেন। সো টোটাল সিক্স হুম, ইয়ার্স হি হুম, ওয়াজ হুম। ইন ইউএস। হ্যাঁ, উনি ছিলেন হচ্ছে ফার্গোতে। হ্যাঁ, ফার্গো ইজ আ ফেমাস একটা সিরিজ আছে, বাট এনিওয়েজ। হ্যাঁ, আমি সো আমার দেখছি, কাছে পুরোটাই দেখছি এবং মুভিগুলো দেখছি। রাইট, আমার কাছে যেটা মনে হয় যে এই লোকটা তার হচ্ছে এই ইয়েতে ইউএসএ তে আসা নিয়ে বেশ কিছু বই লিখছে, এবং এই বইগুলো আমি শুনছি রিসেন্টলি, লাইক মানে 1 মাস 2 মাস হয়েছে। আচ্ছা। আহ, প্রথম যে বইটা আত্মজীবনীমূলক যে বইটা, ওই বইটা ছিল হোটেল হুম, হুম। গ্রেভার ইন। হোটেল গ্রেভার ইন বইটা এরকম যে সে এখানে আসছে, ওইখানে পোস্ট গ্র্যাড যারা আছে তাদেরকে হচ্ছে, একটা মহিলা ছিল সে হোটেল চালাইতো, হোটেলের নাম হোটেল গ্রেভার ইন। তো মহিলা মারা যাওয়ার পরে হোটেল গ্রেভার ইনকে সে হচ্ছে ইউনিভার্সিটিকে দান করে গেছে যে এখানে হচ্ছে স্টুডেন্টরা থাকবে। সো হোটেল গ্রেভার ইনে হচ্ছে ওকে। হুমায়ুন আহমেদ থাকতো আর কি। দেন হ্যাঁ, আচ্ছা, দেন আচ্ছা। ওই বইয়ের মধ্যে সে পুরা তার লাইফের পিএইচডি লাইফ, প্রফেসর, সুপারভাইজার, হ্যান ত্যান বা কি কালচার না কালচার সব কিছু নিয়ে মোটামুটি লিখে গেছে আর কি। ক্যাম্পিং আচ্ছা, আমি মানে জানতাম না, ক্যাম্পিং আমি বইটা কিরকম, পড়তে হবে। বাট রিলেট করতে পারবা, বুঝছো? ইচ অ্যান্ড এভরি লাইন রিলেট করতে পারবা। আই ডোন্ট হুম, রিকমেন্ড হুম। হুমায়ুন আহমেদ, কারণ তার বেশিরভাগ বই আমার কাছে অনেক বোগাস লাগে, বাট দিস বুক আই রিয়েলি রিয়েলি রিকমেন্ড। নট এ ওকে, হিউজ ফ্যান আমি তার তাহলে। আত্মজীবনীমূলক যত বই আছে তার মধ্যে আমার কাছে গ্রেভারিনটা বেস্ট লাগে, কারণ আমার মনে হয় যে সে 90s ছিল, তো 90s আমার মনে হয় সে তার পিকে ছিল আর কি। মানে 90s সে তার পিক আউটপুটটা দিছে আর কি। দ্যাটস হোয়াট হাউ আই ফিল। সো সেখানে সে কিন্তু
আহ, এই যে এখানে যারা সেটেল হয় তাদের ওয়াইফের সাথে হুম তাদের হুম সম্পর্ক কীরকম থাকে, মানে তারপর হুম তাদের বাচ্চা কাচ্চা কীরকমভাবে রেজড হয়, বাচ্চা কাচ্চা কীরকম কালচারে এক্সপোজড হয়, বা বাচ্চা কাচ্চার কালচারাল ভিউ, রিলিজিয়াস ভিউ, বা হচ্ছে কীরকম টাইপ ছেলেপেলেদের সাথে মিশে, সেটা নিয়ে সে আজ থেকে 30 বছর আগে লিখে গেছে, অ্যান্ড ইট হ্যাজ নট চেঞ্জ দ্য সিঙ্গল বিট। আমি আর তুমি, ইয়াহিয়া আমিন, আমরা তো হচ্ছে সেই 2025-26 সালে এসে এসব কথাবার্তা বলি। হুমায়ুন আহমেদ রোট ইট 30 years ago। বইটা তো খুব বেশি বড় লাগলো না, এটা কি খুবই ছোট নাকি? 80 পেজের বই তুমি দেখতেছি। হচ্ছে ওই যে গল্পকথন বাই কল্লোল আছে না, ওই ভাই হচ্ছে এটার মনে আচ্ছা, হয়, কল্লোল মানে পড়ছে, সে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটার ভালো অডিও বুক দিছে, তো এখন ধরো বই সামনে নিয়ে পড়ার তো টাইম নেই, তো গাড়ি চালাইতে চালাইতে হ্যাঁ। তুমি শুনে ফেলতে পারবা। হিজ আ ভেরি গুড আচ্ছা ন্যারেটর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি ওর ওর ইয়া বই আমি শুনি, আমি প্রায় শুনছি রাইট, রাইট। সো বুকটাই। পয়েন্ট ইজ, ইভেন ইফ এভরিথিং গোজ রাইট, এখানে লাইফটা অনেক ডিপ্রেসিং। এখন ধরো আমি এখন বাংলাদেশের কথা বলি, এখন বাংলাদেশে এমন না যে আমরা তো ধরো এমন না যে গ্রামে ছিলাম বা আমরা হচ্ছে অনেক সুবিধাবঞ্চিত ছিলাম, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে বেশিরভাগ পোলাপেন যারা আছে ধরো এখন ভালো ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে, দে আর হাইলি প্রিভিলেজ, তাদের অনেক ভালো এক্সপোজার আছে। আচ্ছা, আচ্ছা, গ্রেবারিনের কথা যেহেতু বললাম, আমি আরেকটা বইয়ের নাম বলবো, পায়ের তলায় সর্ষে। আমি জানি না একটা অডিও বুক আছে কিনা। এটা তো কে লিখছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সরি, সুনীল গঙ্গোপাধ্যায়, পায়ের তলায় সর্ষে। ও হচ্ছে আমেরিকায় আসছিল, সেরকমই 50s 60s এর দিকে হয়তো। অ্যান্ড দেন সে আমেরিকায় এসে তার কিছু স্টোরি শেয়ার করছে। অ্যান্ড হুম সে হুম। আইওয়াতে থাকতো ওই সময়। আমার কাছে তাই? খুব ইন্টারেস্টিং লাগছে, আমি যখন বাংলাদেশে থাকতেই পড়ছিলাম। হুম হুম। তো অনেক কিছু আমি এখন রিলেট করা যায়, অনেক ঘটনা আছে যেটা এখন রিলেট করা যায়। তো ইফ ইউ হ্যাভ সাম টাইম, এই আর কি। যাই হোক, শেষ করো রাইট, তোমার রাইট, থটস। আমি জাস্ট তার বইটা দেখলাম। বাই দ্য ওয়ে, সুনীল গঙ্গোপাধ্যায় আর হুমায়ুন আহমেদ কিন্তু ফ্রেন্ড ছিল। হ্যাঁ, সুনীলের, আমার সুনীলের লেখার প্রতি অনেক রেসপেক্ট, ও ভালো লিখছে, সুনীলের লেখার প্রতি রিয়েলি আমার গুড একটু জব। হালকা একটু কম রেসপেক্ট, কারণ সে হচ্ছে একটু মানে 18+ বেশি লেখে আর কি। আমার তার অনেক বই পড়া হয়েছে বাই না, দ্য ওয়ে, সো আই হ্যাভ দ্য রাইট হ্যাঁ, টু লেখক ক্রিটিসাইজ মানুষ তো হিম। তাই করবেই, তাই এবং না? ব্যাপার হচ্ছে যে লে- আমি মাঝে মাঝে যেটা হইতো যে সমরেশ মজুমদারের বই আমি যখন পড়তাম, যখন আমি খুব সিরিয়াস মুডে আছি, সমরেশের ধরো ও হ্যাঁ, কালপুরুষ বা সমরেশ তো হচ্ছে কালবেলা, বিপ্লব ঘটায় দেবে এরকম। একদম হ্যাঁ, কোনো কথা হবে না যে হ্যাঁ, ও তো মনে হয় কমিউনিস্ট ছিল আর কি একটু। বাট মানে আসলে হচ্ছে কি, লেখকরা তো এরকম হবেই, তাই না? লেখকদের আসলে তো জীবনের সবগুলা মানে আহ পর্যায়ে রাইট, গিয়েই রাইট, যাইতে রাইট। হয়। এখন আমি আই এম নট যদি আই এম এ হিউজ ফ্যান বাই দ্য ওয়ে, হ্যাঁ, আমি কিন্তু তার অনেক হিউজ ফ্যান। আমি তার পূর্ব পশ্চিম, তারপরে হচ্ছে প্রথম আলো, এই বইগুলা, তারপর মানে ছোট ছোট আরো যেসব বই আছে এইসব অনেক বই পড়ছি আর এক্সাক্ট। কি। হি ইজ এখন এ না ভেরি না, তুমি ট্যালেন্টেড ধরো গাই, বাট আই এম সেইং যে সামটাইমস হি ইজ টু লিবারাল। টু ইরোটিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ হইতে, বাট যেটা হচ্ছে, এটা এটা আমাদের কালচারের কারণে হয়েছে। আমি জাস্ট এটা আমরা একটু ট্যানজেন্টে যাচ্ছি, বাট আমার থটসটা আমি ফিনিশ করতে যাচ্ছি। যে এই জিনিসটা কিন্তু ওয়েস্টার্ন রাইটারদের মধ্যেও আছে। ওয়েস্টার্ন রাইটাররা অনেক সময় অনেক ইউনো অ্যাডভান্স হয়ে যায়, 18+ হয়ে যায়, অর ইউনো, বাট ওয়েস্টার্ন গল্পের প্রয়োজনে। এন্টারটেইনমেন্ট কিন্তু সেটাকে ফলো করে, রাইট? হলিউড কিন্তু সেটাকে ফলো করে। হলিউড যখন এখান থেকে আহ, এই নোভেল গুলা থেকে বা ইয়া থেকে যখন তারা বানায়, তারা কিন্তু এই ইরোটিক পার্টটাকে তারা তাদের ইয়ার মধ্যে নিয়ে আসে। ওয়েদার দ্যাট ইজ এথিক্যাল অর নট, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট বাংলাদেশে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এগুলো কিচ্ছু ফলো করতো না, এরা বস্তা পচা কিছু সিনেমা বানাইতো। অথচ এদিকে আমাদের খুব ভালো ভালো রাইটার ছিল, খুব ভালো ভালো অনেক উপন্যাস ছিল, কিন্তু এগুলা থেকে জীবনও তুমি কোনো ইয়ে পাবা না। পাবা হচ্ছে কঠিন প্রেম, হ্যাঁ, কোটি টাকার বউ, এইগুলা পাইছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই। হ্যাঁ, এটা থেকে মানে বোঝা যায় আসলে এন্টারটেনমেন্ট, এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কাদেরকে ক্যাটার করতো, বাংলাদেশের মানুষ কেমন, অশিক্ষিত মানুষ, ম্যাক্সিমাম মানুষই দিন আনতে দিন খায়, তাদেরকে ক্যাটার করার জন্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওরকম সিনেমাগুলো বানাইতো। দ্যাটস ওয়াই এই যে ভালো ভালো লেখকদের এই কাজগুলো কিন্তু সিনেমাতে কখন আসে নাই, রাইট? দ্যাটস ওয়াই আমাদের কাছে এটা অনেক ইরোটিক লাগে, and আমাদের কালচারের জন্য আমরা কনজারভেটিভ অনেকটা, ইউনো, দ্যাটস ওয়াই। বাট এনিওয়ে, ইটস এ ট্যানজেন্ট, বাট লেটস মুভ অন। আমি পার্সোনালি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে আমার লাইফ অনেক বেশি কালারফুল ছিল, মানে বিফোর কামিং হিয়ার ইভেন। যখন মালয়েশিয়াতে ছিলাম তখন আমার লাইফ অনেক কালারফুল ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এখানে যেরকম আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে আমি ঘুরতে যেতাম, মালয়েশিয়াতে আমার যখন হচ্ছে ভেকেশন হইতো তখন মানে সেমিস্টার ব্রেকে আমি যদি দেশে না আসতাম, আমি হচ্ছে ধরো পাশের দেশে চলে যেতাম, লাইক তোমার বালি, মানে ইন্দোনেশিয়া, বালি, তারপর হচ্ছে হুম হুম হুম। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এইসব জায়গায় চলে যেতাম, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক এফোর্ডেবল ছিল, অনেক অনেক বেশি এফোর্ডেবল ছিল আর কি, মানে প্লেন ফেয়ার।
অ্যানাদার ট্যানজেন্ট। চলো আমাদের একটা বালিতে আমাদের একটা ট্যুর দিতে হবে, তুমি যেহেতু চিনো, আমরা অনেকদিন চিন্তা করছি। তো বালিতে আমি আমরা আমি কিন্তু হচ্ছে বালির ট্যুর নিয়ে আমাদের একটা ডিসকাশন করা উচিত। আমি হালকা পাতলা বলি। ওকে। বালিতে আমি 5 দিন ছিলাম, বুঝছো? 2016 সালে আমি বালিতে গেছিলাম। তো আমার ওকে। আমার হচ্ছে আমার লাস্ট পরীক্ষা। তো আমার পাশে আমার হাউসমেট এসে আমাকে বলতেছে, মানে ও হচ্ছে আমার মানে আমার সাথে পড়তো, বাট ও হচ্ছে ইয়ারে আমার 1 ইয়ার জুনিয়র ছিল। তো আমাকে ভাই ভাই বলতো আর কি, বলতেছে ভাই ভাই বালি যাবে। হুম হুম হুম। তো আমি বলতেছি টিকিট কত? তো বলতেছে টিকিট হচ্ছে 150 টাকা। মানে 150 টাকা মানে হচ্ছে 150 রিঙ্গিত। 150 রিঙ্গিত মানে হচ্ছে লাইক রিঙ্গিত, বাংলাদেশি হ্যাঁ। টাকা 3,000 টাকা রাফলি। তো আমি বলতেছি হ্যাঁ যাবো। হুম হুম। মানে আমি তখন আসলে এত ভালো করে চিন্তা করিনি। আই নিউ যে বালি বালি হচ্ছে ইন্দোনেশিয়াতে। তো পরে 10-12 দিন পরে যেটা হচ্ছে বালিতে আমরা যাব, মানে আমার পরীক্ষা শেষ। আমি তো ওই সময় পরীক্ষার মানে আগের দিন তো সেই ধুমেছি। আমি হচ্ছে পড়াশোনা করতাম হচ্ছে ইয়েতে হুম হুম লাইব্রেরিতে আর কি। হুম। তো ওই সময় ওর হুম হুম। পরীক্ষা শেষ, ও টিকিট টিকিট কাটছে সব কিছু। অ্যান্ড বিমানে ওঠার পরে দেখি বিমান যাইতেছেই যাইতেছেই যাইতেছে, বিমান আর নামে না। তো আমি হুম হুম প্রায় হুম। 2.5 ঘন্টা পরে আমি বলি যে এই বিমান নামতেছে না কেন, কই নিয়ে যাচ্ছে আমারে? কারণ আমি জানি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া হচ্ছে 3.5 ঘন্টায় চলে যাওয়া যায়। তো মানে 2.5 ঘন্টা পরেও হচ্ছে রাইট। কই বালি কই। পরে রিয়েলাইজ করছি আসলে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া কাছাকাছি হলেও বালি হচ্ছে ইন্দোনেশিয়ার আরেক সাইডে, মানে পুরো ইন্দোনেশিয়া আরেক পার সাইডে। হয়ে ওই সাইডে হচ্ছে হ্যাঁ বালিতে হ্যাঁ। যেতে হয়। অ্যান্ড সেটার জন্য আমি পে করছি আপ ডাউন হচ্ছে 3,000 টাকা আর কি, বাংলাদেশ মানে মালয়েশিয়ান 150 রিঙ্গিত, এবং আপ ডাউন হচ্ছে বাংলাদেশি হচ্ছে যে 3,000 টাকা আর কি। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড বাজেট ট্যুর। আমরা 4টা ফ্রেন্ড গেছিলাম, সবাই ছেলে। অ্যান্ড মানে এখন যেরকম যে বাংলাদেশে খুব রোমান্টিক, ওই যে তোমার যে উলুয়াতু টেম্পল, টানহালট, তারপরে হচ্ছে তোমার ওই যে হুম হুম হুম। টিরেক্সের মতো যে কি জানি ভুলে গেছি, ওই 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 আইল্যান্ডের নাম ভুলে গেছি। মানে ওইখানে যে মানুষজন অনেক অনেক ছবি টবি তোলে। সো ওগুলা আমরা ওই 2016 সালে যে দেখা টেখে আসছি, এবং খুবই বাজেট ট্যুরে আমাদের মানে লিটারেলি আমরা রুম টুম শেয়ার টেয়ার করে ওভারঅল আমাদের খরচ মনে হয় 10,000 টাকার থেকেও কম হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে সেই প্লেন অবস্থা। ফেয়ার সহ মনে হয় হচ্ছে তার 10-20 হাজারের মধ্যে হয়ে গেছে আর কি। এবং তখন হয়তো কোভিডের আগে ছিল, লাইফ আরো অ্যাফোর্ডেবল ছিল। বাট এখন ধরো ওই যে আমেরিকায় ধরো আমি আর তুমি জব টব করি, হ্যাঁ, এখানে তো আমরা গরিব, এখানে তো আমরা সুবিধা বঞ্চিত। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বালিতে যায় ভাই সেই পার্টি হবে, সেই কোনো কথা হবে না। সেই হ্যাঁ। একদম, হ্যাঁ। আমেরিকা তো একদিনে হোটেল বিল দিই। আমার মনে হয় আমেরিকা হোটেলে আমরা যে পে করি, তাতে মনে হয় বালি অর্ধেক ট্যুর হয়ে যাবে। না আমার তো ধরো হচ্ছে অনেক সার্ভিস ট্রিপে যেতে হয়, মানে মানে ধরো ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ট্রিপে যেতে, না মানে হচ্ছে আমি যে প্রোডাক্ট আমার কাস্টমারকে দেই, আমাদের যে হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো থাকে, তো সেগুলো ইনস্টলেশনের সময় ওদের প্রোডাক্টের সাথে কমিউনিকেশনের জন্য আমার যাইতে হয়। হুম ব্যাক হুম। অ্যান্ড ফোর্থ কমিউনিকেশন ওকে। লাগে আর কি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট প্রোটোকলের জন্য যাইতে হয়। তো তখন তো হোটেলে আমি থাকি, তো ওইগুলো কিন্তু ভালো হোটেল। যেরকম হুম আমাদের হুম 2 টাইপের হোটেলে আমরা থাকি, আইদার হিলটনে অথবা আইএইচজি। আইএইচজি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সামথিং হুম কিছু একটা। সো তো হুম হুম হুম। ওইগুলা কিন্তু ধরো মানে ক্যাটাগরি হিসাব করলে বাংলাদেশে 5 স্টার। হিলটন তো খারাপ হোটেল না, রাইট? বা হচ্ছে তোমার হুম হুম। ইন্টারকন্টিনেন্টাল চেইন যেটা, তারাও তো খারাপ হোটেল না। কিন্তু ওইখানে কিন্তু খুবই ডিপ্রেসিং একটা ব্যাপার, মানে খুবই ডিপ্রেসিং একটা ব্যাপার হুম। থাকে যে বাংলাদেশে এরকম হোটেলে ঢুকলেই যে হ্যাঁ আপনার জন্য একটু শরবত খান আপনি, তারপর হচ্ছে হোটেল হুম হুম বয় হুম। হচ্ছে তোমার ব্যাগ নিয়ে তোমাকে হচ্ছে নিয়ে যাবে, তারপর হোটেলে টিপ দিলে হচ্ছে তোমার কি হবে, তোমার জন্য চা চলে আসবে। এখানে কি চা ডিপ্রেসিং, চলে আসবে, তোমার হ্যাঁ। নিজের চেক ইন তুমি নিজে চেকিং করবা, নিজের ব্যাগ তুমি নিজে নিজে টানবা। ব্যাগ তারপর নেওয়ার হচ্ছে কিছু কেউ নাই এখানে। ব্যাগ নেওয়ার কিছু নাই। আর যে মহিলা হ্যাঁ। রিসেপশনে থাকবে সে মুখ কালো করে তোমার সাথে কথা বললে বলবে, না এত বললে বলবে না। অ্যাটিচিউড তাদের থাকে, আল্লাহ, মনে হয় রাইট। যেন ওর হোটেলে আইসে আমি ওরে উদ্ধার মানে ও আমার উদ্ধার করে দিছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে ভিতরে হচ্ছে তোমার ধরো চা বানানোর জন্য ওয়ান টাইম একটা ইয়ে দেওয়া থাকে। আর মেইন যেটা থাকে সব বৃষ্টি একটা জায়গায় যেটা কফি। মাস্ট থাকে সেটা হচ্ছে ওই যে একটা আইস মেশিন থাকে। ভাই আমি আইস মেশিন দিয়ে কি হ্যাঁ। করব? আইস আর পানি মেশিন খাও, হচ্ছে পানির কিছু নাই। হ্যাঁ, মানে আমরা তো কিছু খাই না, তাই না? মানে আমরা হ্যাঁ। ধরো হোটেলে যে যে একটা সুইমিং পুল, এই সে একটা ভিউজ, তারপরে একটা সার্ভিস। ভাই আমেরিকাতে মাঝে মাঝে টাকা খরচ করি আর চিন্তা করি পুরা লস প্রজেক্ট, লস প্রজেক্ট। টাকা কিন্তু কম খরচ করি না। না, টাকা তো খরচ হচ্ছেই, বাইরে বেরোলেই টাকা খরচ। আর এই যে বাই দ্য ওয়ে আমি বাট বলি, আমার যারা ফ্রেন্ডরা বলি যে আমার যারা সিনিয়র যারা অস্ট্রেলিয়াতে গেছে, এরা এরা তো ধরো অস্ট্রেলিয়াতে ধরো মানে ওরা যে ইনকাম করে মোটামুটি ইনকাম করে, কিন্তু অস্ট্রেলিয়া তো লাইফ তো অনেক এক্সপেন্সিভ, তাই না? তো তারা সুযোগ সুবিধা ছুটি পাইলেই তারা হচ্ছে মালয়েশিয়া, ভিয়েতনাম, বালি চলে আসে। হ্যাঁ। মালদ্বীপেও তো যায় অনেকে। আই থিঙ্ক মালদ্বীপ ইজ এক্সপেন্সিভ বাট না না স্টিল দে ক্যান মালদ্বীপের অ্যাফোর্ড ইট। কথা কেন বলতেছি না, কারণ হচ্ছে তোমার ধরো
মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া হচ্ছে মনে হয় 6-7 ঘন্টা বা 8 ঘন্টা। আর আচ্ছা মালয়েশিয়া আর অস্ট্রেলিয়ার ঠিক মাঝখানে হচ্ছে তোমার পরে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বালি। সো বুঝতেছো যে আচ্ছা তুমি 4 ঘন্টায় চলে আসা যাওয়া করতে পারবা, 4 ঘন্টা কোনো জার্নি আছে? ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কই তো মনে হয় 6 ঘন্টা না 8 ঘন্টা, জানি না, এরকমই হবে এক্স্যাক্টলি। আর কি। সো দ্য পয়েন্ট ইজ যে আমরা ধরো ইউএস এর ভিতরে তো লাইফ অনেক এক্সপেন্সিভ, আর ওরা হচ্ছে ধরো অস্ট্রেলিয়ান ডলার ইনকাম করে, অস্ট্রেলিয়াতে হয়তো ওরা গরিব, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়েও হুম হুম স্বাভাবিক একটু শর্টকামিংস থাকবে, কিন্তু তারা যদি ধরো বালিতে যায় বা তারা যদি ধরো এফোর্ডেবল আরও কোনো স্পেস ওইখানে যায়। মালদ্বীপের কথা কেন বলতেছি না, কারণ মালদ্বীপ ইজ ফিজিক্যালি ডিস্টেন্সটা অনেক দূরে, মালদ্বীপ মরিশাস অনেক দূরে। আচ্ছা বাংলাদেশ আচ্ছা থেকে আচ্ছা মালদ্বীপ কাছে, কিন্তু তোমার অস্ট্রেলিয়া থেকে তুমি যদি আসতে চাও ইটস প্রিটি, যেরকম ধরো আমরা আমাদের কাছে আমরা কি এফোর্ড করতে পারবো, আমরা হচ্ছে বাহামাস ওই যে ক্রুজ যেটা সেটা এফোর্ড করতে পারবো, বিকজ ওইটা ফ্লোরিডা থেকে কাছে বা এই সেই হ্যান ত্যান। সো কিন্তু তুমি যদি ধরো হাওয়াইতে চাইতে চাও, হাওয়াই কিন্তু অনেক হুম দূরে। হুম হাওয়াই দূরে না? হুম হ্যাঁ মিডল এক্স্যাক্টলি। অফ দ্য প্যাসিফিক, রাইট? প্যাসিফিক এক্স্যাক্টলি। হ্যাঁ, ভালো। ওইটাই। তো যাই হোক, মানে যাই এটাই হোক বলতে আমাদের চাইছি, ইভেন মেইন ধরো পয়েন্টটা। বাংলাদেশে যখন আমরা ছিলাম, বাংলাদেশে ধরো আমরা যখন বিভিন্ন ইভেন্টে যাইতাম, বিভিন্ন এডুকেশনাল ইভেন্ট হোক, বা ধরো রোজার মধ্যে ধরো ওই যে কোরআন তিলাওয়াতের ইভেন্ট, বা হচ্ছে অ্যাওয়ার্ড শো, হ্যান্ড শো, হুম হুম ট্যান হুম। শো, বিয়ের দাওয়াত, মানে আমেরিকাতে এসে তুমি কয়টা বিয়ের দাওয়াত খাইছো? খাইছো আদৌ? একটা খাইছি কয়দিন আগে। হ্যাঁ, আমিও তাও একটা আট খাইছি, বছরে তাও এটা একটা। আমিও খাইছি, ওটা তাও আমেরিকান বিয়ে, খাবার টাবার মজা ছিল না। আমেরিকান বি, ও হ্যাঁ আমেরিকান বি আমি আরেকটা খাইছি, দ্যাটস ইট। হ্যাঁ, হ্যাঁ তুমি যেটা বললে যে খাওয়া সেরকম খাওয়া ছিল না। মজা ছিল না, হতাশ হতাশ, পুরো হতাশ, হ্যাঁ হ্যাঁ। তো বাংলাদেশে তো ধরো প্রতি আমেরিকা সপ্তাহে তোমার। একটা করে বিয়ে বিয়ে টিয়ে খাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে অনেকে, মানে লাইফ হচ্ছে অনেক কালারফুল। আর রাইট। সবচেয়ে বড় কথা হচ্ছে ধরো বিকেলবেলা তুমি হচ্ছে এই যে আকাশ দেখতে পারবা, বিকেলবেলা হচ্ছে তুমি পাখির কিচিরমিচির শুনতে পারবা, হ্যাঁ, মানে তারপর হচ্ছে তুমি সবচেয়ে বড় অনেক কথা যে রোমান্স। মন টন খারাপ লাগলে তুমি এলাকার রোমান্টিক। চায়ের দোকান থেকে যে চা খায় আসতে পারবা, দেখবা যাইতে যেতে কত মানুষ, কত রিক্সা গ্যাঞ্জাম করতেছে, একজন আরেকজনের পিটাচ্ছে, ধরে মারধর দিচ্ছে, দেখতে একটা বিনোদন বিনোদন লাগে। বাট এখানে দেখো যে যেদিকে এক্স্যাক্টলি। তাকাও সেদিকে হচ্ছে বরফ, গাছে কোনো পাতা নাই, পাখি তো অনেক দূরের ব্যাপার। না এটা তো। তারপরে যে হ্যাঁ তোমার মানে এত কষ্ট কষ্ট করে পোলাপাই না আসার পরে দেখে যে যে আইস মানে ধরে নিচ্ছে না বা মানে প্যারা হচ্ছে দিচ্ছে ইত্যাদি। মানে পয়েন্ট ইজ যারা এইসব জায়গায় মানে কাজ করতেছে তারা তো ধরো এতটা ট্রেন্ড না, তো তারা তো মিস্টেক করতেই পারে, তো মিস্টেক করার পরে যদি ব্যাকল্যাশ না হয়, আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। দ্যাটস মাই টু সেন্ট। এখন তারপরেও যারা আসতে চায় তাদের ব্যাপার, নিজ দায়িত্বে নিজ রিস্কে আপনারা আসেন। এক্স্যাক্টলি। তো আম, মানে আমি আমি আসলে চেষ্টা করতেছিলাম একটা কোট, আমি এই পায়ের তলের সর্ষে থেকে একটা কোট বের করার, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল আমি যখন ফার্স্ট পড়ছিলাম আর কি। যাই হোক মেইন যেটা কথা হচ্ছে যে সুনীল সুনীল গং মানে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আমেরিকায় এসে মনে হয় 2 বছরের মতো ছিল আইওয়াতে। তুমি তো আইওয়াতে মনে হয় একবার গেছিল, রাইট? একবারই গেছিলাম, হ্যাঁ। আচ্ছা। তো আইওয়াতে আইওয়া সিটি নামে একটা জায়গা আছে, তোমার মনে জানো কিনা? আইওয়া সিটি যেখানে হচ্ছে আইওয়া স্টেট ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ। Right, আমার একটা ফ্রেন্ড সো ওইখানে ওই আই, পড়াশোনা করে, এখানে মানে এখনো হয়তো বা পড়াশোনা করে, 2 বছর আগে পড়াশোনা করতে, এখন করে কিনা জানি না। আচ্ছা আচ্ছা। তো ওই আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে উনি ওই কবিতা লেখার একটা প্রোগ্রাম ছিল, উনি তো একজন কবি ছিলেন। তো কবিতা লেখার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আসতেন উনি, কবিতা কবিতা টবিতা লিখতেন। তো তাকে আহ তার তাকে যে স্পন্সর তাকে নিয়ে আসছেন, তার নাম ভুলে গেছি আমি এক্স্যাক্টলি। উনি একজন স্কলার টাইপের লোকজন, তো উনি দেখছে যে এই ছেলে বাংলাদেশে ভালো বা কলকাতায় ভালো কবিতা লেখে, তো তাকে নিয়ে আসি এখানে। নিয়ে আসলে সে এখানে ওই যে ওদের ইন্টার কালচারাল, হ্যাঁ, আহ, আহ, মানে পোয়েট্রি পোয়েট্রি সেন্টার এরকম আর কি। তো ওখানে সে কবিতা লিখবে, বাংলাদেশের বা বাংলা কালচারটাকে সে তুলে ধরবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং তখন উনি অবজার্ভ করছে যে ইটস মিডল অফ নোয়ার, এখানে কেউ নাই, এখানে জাস্ট কৃষকরা আছে, মানুষজন খালি কৃষি কাজ করে। খুবই খুবই অদ্ভুত তার ও তার লাগছে আর আইওয়াতে কি। তো তো এন্ড দেন হচ্ছে তুমি ও সরি, আইওয়াতে তো পটেটো না, পটেটো তো হচ্ছে আইদা হতে না? আইডাহো, ও হ্যাঁ আচ্ছা, আইডাহো। ওকে। তো পরে উনি মনে হয় কত 2 বছর থেকে বা 1 বছর সামথিং থেকে উনি পালাই গেছে, ঠিক আছে? জাস্ট একটা চিঠি লিখে তার যে স্পন্সর
তাকে একটা চিঠি লিখে দিচ্ছে। চিঠি লিখে সে ফার্স্টে হচ্ছে নিউ ইয়র্ক চলে গেছে। হুম। নিউ ইয়র্ক চলে গিয়ে সেখানে কিছুদিন ওই যে বাংলাদেশে একজন গান গাইছিল না, ওই যে যশোর রোড, কি জানি নাম, মনে হয় পল অ্যালেন না জানি কি। হুম। 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 আহ তো তার সাথে কিছুদিন থাকছে রাখছে, এই যে কালচারাল সেন্টার টেন্টার, ওই যে কি কি বলে, সেগুলো একটু ঘুরছে টুরছে। হ্যাঁ, উনি তো কালচারাল লোকজন। যশোর রোড তো তো হচ্ছে ঘুরে টুরে ইয়ের ফ্রেন্ড, রবিশঙ্করের ফ্রেন্ড ছিল না? আমার ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই আসলে ডিটেলস গুলো আসলে, বাট ওই লোকটার নাম ভুলে গেছি। অ্যালান গিন্সবার্গ। তো মনে হয় হ্যাঁ, অ্যালেন গিন্সবার্গ, হ্যাঁ। আম, তো তার সাথে তার ফ্রেন্ড ছিল আর কি উনি হয়তো। তো অ্যান্ড হি যাই ওয়াজ আ হোক, পয়েট অ্যাজ মেইন, ওয়েল। হ্যাঁ হি ওয়াজ এ পয়েট, হ্যাঁ। তো তার সাথে তার ওখানে থাকছে, থেকে টেকে কিছুদিন ঘুরে টুরে দেশে চলে গেছে, কলকাতায় চলে গেছে। উনি মানে ডায়ালগটা খুবই ইন্টারেস্টিং ছিল, যে ঘরের ছেলে ঘরে ফিরে গেল। হ্যাঁ, ঘরের ছেলে ঘরে ফিরে গেল। তো সবাই তার এই নিয়ে গালিগালাজ করতেছিল যে তোমাকে এত ভালো ভালো একটা সুযোগ দেওয়া হলো, তুমি ওখানে গিয়ে এক মেম সাহেব বিয়ে করে তো আমেরিকান হয়ে যেতে পারতো, তোমার লাইফ সেটেল হয়ে যেতে পারতো। হ্যাঁ। তো বলতেছে যে ভাই মন টেকে না। হ্যাঁ, ওখানে গিয়ে তার থেকে ইয়া আমি ভারতবর্ষে গিয়ে আমি দুটো ডাল ভাত খেয়ে বাঁচবো, তাই আমার জন্য সই। ঠিক আছে। ব্যাপারটা তো ওখানে এরকম গিয়ে না, ওইখানে যে এত পোলাও মাংস বেশি বেশি খাবে, তাই না? খেয়ে কোলেস্ট্রল বেশি কথা হয়ে হচ্ছে, অল্প বয়সে না হার্ট অ্যাটাক বা ধরো যে ইসে। ওনার, না উনি কিন্তু, ধরো যে আমাদের যারা বাংলা বা ইয়া আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিন্তু স্ট্রাগল করে অনেক। তো ওনার জব পাইতে স্ট্রাগল ছিল, কলকাতায় ওনার একটা কেরানি লেভেলের জব পাইতে ওনাকে অনেক স্ট্রাগল করা লাগছে। কারণ কবি মানুষ খাবে কি করে, রাইট? উনি তো কবি হয়ে ফেমটা পাইছে অনেক ও পরে। আচ্ছা, এটা মনে হয় তো উনি শুরুতে ফেমাস হওয়ার অনেক আগে, রাইট? অনেক আগে, হ্যাঁ। তো ওনার হয়তো কিছু লেখা ছাপা হইতো এখানে ওখানে, কিন্তু হুম। উনি হুম। তো ফেমাস হয় নাই তখনো, কবিতা টবিতা লিখতো ইত্যাদি এই আর কি। কিন্তু উনি তো তখন ফেমাস হয় নাই। হুম। তো হুম। মানুষজন ভাবতেছে যে এই যে আমেরিকা গিয়ে সে ডলার পাচ্ছে, এই করতেছে সেই করতেছে, তার তো এখানে লাইফ সেট। সেখানে সে ইউনিভার্সিটি চাকরির, এটা কাইন্ড অফ একটা ইউনিভার্সিটিতে সে রেসিডেন্ট স্কলার হিসেবে আসছিল, চাকরি সেট। এখানে এসে মেম সাহেব বিয়ে করে এখানে সেট হয়ে যেতে পারতো। হুম। হ্যাঁ। তো সেটা বাদ দিয়ে সে চলে গেল দেশে। ঠিক আছে, তখন আমি ভাবতাম এই লোকটা বোকা। হ্যাঁ, আমি তখন দেশে থাকতাম, আমি তখন দেশে থেকে এটা পড়ছি বইটা, পড়ে আমি ভাবতাম এই লোকটা নিশ্চয়ই পড়তে বোকা। হবে হ্যাঁ। এটা। হ্যাঁ, কেন উনি দেশ ছেড়ে চলে আসলো, মানে উনার মানে এই পায়ের তলায় সর্ষে হচ্ছে ওনার সমগ্র ভ্রমণ কাহিনী সবকিছু মিলেই আছে। একটা চ্যাপ্টার মনে হয় ওনার আমেরিকা নিয়ে আর কি, আমি সেটা আচ্ছা। খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে আমি তোমার বলবো কোন চ্যাপ্টারটা। বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং। আর আমি তো ওর লেখা পড়ি, তো আমার ওর লেখার সাথে স্টাইলের সাথে আমার অনেক মানে তোমার আছে ওর আর কি। ওর ওর ফেভারিট উপন্যাস কোনটা? আহ ওই মানে ট্রিলজি, যেটা ওর ফেভারিট যে ট্রিলজিটা ছিল, প্রথম আলো আর বাকি যে দুইটা, নামটা বলে মনে আসতেছে না। পূর্ব পশ্চিম। তিনটে, পূর্ব পশ্চিম আরেকটা যে ছিল, তিনটা। টোটাল তো তিনটা এখানে ইয়ে করছে ওরা। পূর্ব পশ্চিম তো মনে হয় লাস্টেরটা, রাইট? পূর্ব পশ্চিম হচ্ছে বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে লাস্টেরটা। প্রথম আলো ছিল, এন্ড দেন তার আগে আরেকটা ছিল। খুবই মানে, আমি মানে বিঞ্জ রিডিং করছি আর কি বলতে গেলে। হুম। 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 বিঞ্জ রিডিং করে শেষ করছি সেটা, তাও 10-12 বছর আগে। তুমি অরণ্যের আহ, দিনরাত্রি পড়ছো? মনে হয় পড়ছি, আমার ঠিক কাহিনী মনে নেই, অরণ্যের আমি ওর দিনরাত্রি লেখাগুলো দিয়ে আমি। কিন্তু হচ্ছে ফেমাস একটা বই হয়েছে, মানে ফেমাস একটা ফিল্ম হয়েছে, লাইক একটা ফিল্ম মুভি হয়েছে, হয়েছে আর আচ্ছা। কি। মানে আমি দেখি নাই, আচ্ছা, আমাকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড বাংলা বাই দ্য ওয়ে, ও হচ্ছে সাবটাইটেল দিয়ে ওকে। অরণ্যের দিনরাত্রি দেখে আমাকে রিকমেন্ড করছে। সো আই ওয়াজ লাইক যে না হ্যাঁ। আমি অরণ্যের দিনরাত্রি আমার মনে হয় আমি পড়ছি, সো আই নো। বেসিক্যালি অ্যাবাউট ফোর গাইজ, ওরা হচ্ছে ট্রেনে করে কোথায় যাবে জানে না, তারপরে হঠাৎ করে একটা স্টেশনে নাইমা পড়ে। আচ্ছা। আহ, আচ্ছা, এটা কি আফ্রিকাতে কোথাও ঘটনাটা হয়েছে না না এরকম? না না, দ্যাটস ইন ডুয়ার্স অর সামওয়্যার ইন ডুয়ার্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডুয়ার্স, ডুয়ার্স মানে আচ্ছা। হচ্ছে তোমার হ্যাঁ, ইয়েতে, ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ ইন্ডিয়ান একটা, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ ইন্ডিয়ান একটা ইয়ে আর কি, হ্যাঁ। না আমার আসলে খারাপ না। মানে ভালোই লাগছে ওর লেখাগুলো পড়ে। আমি আমি পর্ব 2 পুরোটা পড়ে শেষ করিনি, আমাকে আবার ধরতে হবে, একটু পড়তে হবে আর কি। আমি সময় পাই না পড়াশোনা করার আর কি, যে অনেক কিছুই আমার কালেকশনে থাকে, পড়বো বা এই আচ্ছা, করবো আমরা, সেই তোমার কি করবো। মনে হয় না যে আমেরিকা ইজ সাকিং দ্য লাইফ আউট অফ আস?
It, capitalism. It's the essence of capitalism. That's how it survives. আমার theory, আমি always আমার ইয়াতে করি, you will never win. It's like a negative sum game, right? হুম হুম Somebody has to win, the system has to win. And এই যে প্যারেটো রুলের কথা শুনছো না, হুম হুম যে 20% লোক 80% লোককে কন্ট্রোল করে, and then within that 20% again 80-20, again 80-20, right? So that's how it goes. Like that's how top 2% holds more wealth than the rest 98% in the US, and that's fact. We are not making this up. That is fact. And how are they making that money? They are taking it from you, right? That's how they're sucking the life out of you. সো Otherwise, ট্রায়োলজি how হচ্ছে will they survive? ট্রায়োলজি যেটা বলতেছিলা সেই সময় প্রথম আলো পূর্ব পশ্চিম সেই সময় সময় সেই সেই সময়টা সময় আমরা হচ্ছে মিস করছি আমি তিনটেই পড়ছি, হ্যাঁ। বাট it's a good, প্রথম আলো really থেকে good. তো I mean, রবীন্দ্রনাথ রে যে মানে যে রবীন্দ্রনাথকে তো একদম হ্যাঁ, ধুয়ে দিছে মানে হ্যাঁ, ধুয়ে দিছে that বলতে is good হচ্ছে entertainment. এন্টারটেইনমেন্ট রাইট এটা হ্যাঁ, মানে it is good বাস্তব হইতেও entertainment. পারে নাও পারে ইউ নেভার নো না হইতে পারে। I don't think it is completely true. It's because how he portrayed it. And also উনি ওনার মানে কি বলে ইন্ট্রোডাকশনে বলেই দিছে যে এটা আসলে পুরোটা ট্রু না আসলে। বাট রাইট আমি আমি হিস্ট্রি লিখতেছি এক্সেপ্ট না লাইক এখানে, আমি ওখানে এখানে যারা মারা গল্প গেছে লিখতেছি। বা মানে ক্যারেক্টার গুলা ট্রু ছিল আর কি এক্স্যাক্টলি, হ্যাঁ, এর মধ্যে অনেক কল্পনা ছিল, অ্যান্ড দ্যাট ইজ গুড। আই লাইক ইট বিকজ তোমার তো আসলে কিছু কল্পনা থাকতে হবে, রাইট? আদারওয়াইজ তুমি তো রাইটার না। সো কি আই যেন থিঙ্ক বলে রাইটার, কি ফ্রিডম যেন বলে মানে ক্রিয়েটিভ ফ্রিডম। ক্রিয়েটিভ ফ্রিডম কারেক্ট 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 ক্রিয়েটিভ ফ্রিডম আমি কিন্তু শীর্ষেন্দুর বইগুলা আমি আমার হচ্ছে অনেস্টলি স্পিকিং আমি বলি মানে আমি সমরেশের বইও পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বইও পড়ছি তো সমরেশের বই যেটা হয় যে যেরকম ধরো গর্ভধারিণী বা হচ্ছে তোমার ধরো যে কালবেলা সিরিজ যেটা আছে সেগুলো যেরকম ধরো বেশি কোর মানে বেশি কোর হয়ে যায় হ্যাঁ মানে এত বেশি কোর মানে মাঝে মাঝে নিতে পারি না আর কি যেরকম কিছু কিছু আবার খুবই ভালো আছে যেমন আট কুঠুরি নয় দরজা মানে ওইটা লাইক দ্যাট ওয়াজ লাইক এ মাস্টারপিস হ্যাঁ সমরেশের সুনীল গঙ্গোপাধ্যায় যেটা হয় যে ছোটবেলায় অনেক ছোটবেলায় ভালো লাগতো যে ও হচ্ছে প্রেম ভালোবাসা বেশি এগুলা লিখতো দ্যাটস ফাইন বাট তখন হচ্ছে ধরো ওই যে প্রথম আলোর মধ্যে প্রথম আলো যে খুব ভালো মানে ভালো কি বলবো লাইক শিশুতোষ বই ব্যাপারটা তো এরকম না প্রথম আলোর মধ্যেও হচ্ছে না, তোমার কিছু ইয়েটে আছে তো আমার কাছে এই দুজনের রগরগে কম্বিনেশন ব্যাপার লাগে হচ্ছে রয়েছে। শীর্ষেন্দুকে আমার হ্যাঁ, এই দুজনের কম্বিনেশন লাগে হচ্ছে শীর্ষেন্দুকে মানে হি হ্যাজ ফিলোসফি লাইক সমরেশ এবং হি হ্যাজ রোমান্স লাইক সুনীল সো হি ইজ লাইক এ I don't, কম্বাইন্ড ক্যারেক্টার I don't think, I don't think Shirshendu was too much explicit in any of his writing. But আমি এক্সপ্লিসিট অবশ্য অ্যাজ ইন সবগুলো লাইক পড়ি নাই। হচ্ছে তোমার ধরো মানে আহ, এ হ্যাঁ, সেক্সুয়ালি, হ্যাঁ। সো না ও হচ্ছে ছিল না বাট ও হচ্ছে কি মানে যেমন ধরো ওর দূরবীনটা তুমি যদি পড়ো দূরবীনের মধ্যে হুম রোমান্স হুম ছিল অ্যাট দ্য সেম টাইম হুম হিস্টোরিও ছিল ওকে সো আই হুম আই হুম হুম আই ট্রুলি বিলিভ যে শীর্ষেন্দুর দূরবীন তারপর হচ্ছে মানব জমিন দোজ আর মাস্টারপিস মানে ওরা হচ্ছে হুম একটা মানুষের যেমন ধরো বেশিরভাগ রাইটার যেরকম হুমায়ুন আহমেদ জাফর ইকবাল বা বাংলাদেশের ইমদাদুল হক মিলন তারা কি করে হিমু ওখানে গিয়েছে গিয়ে চা খেয়েছে চা খেয়ে বিড়ি খেয়েছে মানে এরকম লাইক ওরা হচ্ছে মানে উপর থেকে দেখতেছে দেখে জাস্ট হচ্ছে ডেসক্রাইব করে, ডেসক্রাইব করে বাট ওয়ারেস হ্যাঁ, শীর্ষেন্দু বলো বা সমরেশ বলো তারা হচ্ছে অ্যাক্টিভিটিস এর আগে ও 10 মিনিট ধরে কি চিন্তা করতেছে সব লেখে জিনিসটা বিল্ড আপটা করে, না বিল্ড না আপ। না বিল্ড আপের কথা আমি বলতেছি না ধরো অনিমেষ হুম তাকায় হুম আছে বাস স্টেশনে সে এই 10 মিনিট কি চিন্তা হুম করছে হি অলসো রাইটস দ্যাট হোয়াই হি বিকেম মানে অনিমেষ কেন নকশাল হয়েছে মানে ওই জিনিসটা কেন হয়েছে কোন ফিলোসফির কারণে হয়েছে কোন ঘটনার কারণে হয়েছে ওর হুম দাদা কি করছে ওর বাবার কি ফিলোসফি ছিল ওর যে বাবার সেকেন্ড ওয়াইফ তার কি ফিলোসফি ছিল সো মানে ইন ইচ অ্যান্ড এভরি ডিটেল বা মাধবীলতার সাথে তার কি ধরনের চিন্তা ভাবনা হইতো বা কি ধরনের ইন্টারাকশন হইতো মাধবীলতাকে নিয়ে সে কি চিন্তা করতেছে সব মানে নট জাস্ট গেছে খাইছে ট্রেনে উঠছে এরকম না মানে কি চিন্তা করে কিভাবে কোন স্টেপে গেছে সবকিছু কিন্তু সে হুম হুম হুম। লিখছে কিন্তু বাংলাদেশের রাইটাররা এত ওই থটটা লেখে না তারা হচ্ছে গেছে আসছে গেছে হুইচ ইজ গুড
মানে আমি মাঝে মাঝে লাইক করি, তো ড্রাইভ করতেছি, এত থিঙ্ক করার সময় নাই, ফাইন, আই এম ওকে উইথ ইট। বাট আমার কাছে মনে হয় যে ওরা থটটা বেশি লেখে আর কি, থট মানে মানুষের মনের ভিতরে, মানে পশ্চিমবঙ্গের মানুষজন হচ্ছে ধরো অনেস্টলি স্পিকিং ইকোনমিক্যালি এত ভালো ডেভেলপ হয়তো বা, মানে এত বেশি হয়তো বা আমার মনে হয় না যে ওদের তোমার আনএমপ্লয়মেন্ট ইস্যুজ অ্যান্ড অল দ্যাট এটা এত বেশি ডেভেলপ রাইট নাও, বাট কালচারালি দে আর ফার 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 মোর ডেভেলপ দ্যান আস, ফার মোর ডেভেলপ। অফকোর্স, অফকোর্স, কলকাতা বা তাদের স্কলারশিপ, তাদের যেই মানে কি বলে মানে বুদ্ধিজীবী সমাজ, হ্যাঁ, এটা প্রেসিডেন্সি তো কলেজ, স্কটিশ আমাদেরও। চার্চ, অল দোজ ইউনিভার্সিটিজ, হ্যাঁ, জাস্ট নট ইউনিভার্সিটি, তুমি এর আগে থেকে মানে আমাদের, ধরো সত্যি শান্তিনিকেতন। কথা বলতে, আমরা আমরা পূর্ব বাংলায় যারা থাকতাম তারা হচ্ছে নিম্ন হিন্দু বর্ণের লোকজন, যারা একটা সময় মুসলমান হয়েছে, রাইট? এন্ড উচ্চ হিন্দু বর্ণের যারা আসলে শিক্ষিত ক্লাস, হ্যাঁ, তারা কিন্তু ওই কলকাতায়, মানে ব্রিটিশ আমল থেকে। সো তাদের ওই কালচারের চর্চা ইত্যাদি অনেক আগে থেকে সেখানে আছে। ঢাকায় কিন্তু সেরকম হয় নাই। সো ইটস ভেরি নিউ ফর মানে ঢাকা, রাইট? সো নো নো, তাদের ঢাকার শিক্ষাটা হাতে। ব্যাপারটা হচ্ছে ঢাকা কিন্তু হচ্ছে তোমার হয় নাই বলতে হয়তো বা আমাদের জেনারেশনের ব্যাপারটা কি, ঢাকা কিন্তু ইন ইন পার্টিকুলার কেসে আমি তোমাকে এখানে জাস্ট একটু অ্যাড করি, আসলে ঢাকাকে একটু গ্লোরিফাই করতেছি না বেশি, বাট ঢাকা ওয়াজ দেয়ার যখন কলকাতার নামও মানুষ শুনে নাই, মানে কলকাতা ওয়াজ নেভার এ ফ্যাক্টর, বাই দ্য ওয়ে কলকাতা বিকেম এ ফ্যাক্টর জাস্ট রাইট আফটার দ্য ব্রিটিশ, কলকাতা ওয়াজ নেভার হুম, দেয়ার। হুম। মানে আমি বলতেছি না যে তোমার ধরো হচ্ছে ইয়ে ছিল ওই যে কি বলে ওই যে সিরাজউদ্দৌলা যেখানে থাকতো ওই যে কি ওইসব এরিয়াতে ছিল, দোজ এরিয়াজ ওয়ার মুর্শিদাবাদ। রেলেভেন্ট, হ্যাঁ, কিন্তু কলকাতা ওয়াজ মুর্শিদাবাদ। নেভার রেলেভেন্ট বিফোর দ্য ব্রিটিশ। ব্রিটিশদের কাছে কলকাতা হুম, হুম। রেলেভেন্ট হয়েছে বিকজ অফ এটার স্ট্র্যাটেজিক, কলকাতা ওয়াজ নেভার রেলেভেন্ট ডিউরিং দ্য মুঘল টাইমস, কলকাতা ওয়াজ নেভার রেলেভেন্ট ডিউরিং দ্য তোমার হচ্ছে ওই যে গৌর বংশ বা কি কি যেন আর যারা আছে, কখনো রেলেভেন্ট ছিল না। না, কলকাতা বিকেম রেলেভেন্ট বিকজ অফ দ্য ব্রিটিশ, এবং ব্রিটিশরা যখনই লিভ করছে কলকাতা ইজ ডান, কলকাতা হ্যাজ লাইক কমপ্লিটলি গন। কিন্তু ঢাকা কিন্তু ইভেন 500 years ago ঢাকা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট তোমার না, বিজনেস না, হাব, সেটা ঠিক আছে। তোমার হ্যাঁ, হ্যাঁ, পলিটিক্যাল হাব। সেটা ঠিক আছে, কিন্তু ঢাকায় কিন্তু আমাদের সেই শিক্ষিত ক্লাসটা গড়ে উঠে নাই। রাইট রাইট যেটা রাইট রাইট, মডার্ন যে শিক্ষিত মানে ক্লাসটা গড়ে উঠছে ওয়েস্টার্ন সেটা কিন্তু ঢাকা। এডুকেশনটা ঢাকাতে কখনোই ছিল না। হ্যাঁ, ঢাকাতে যে এডুকেশনটা ছিল ওয়েস্টার্ন সেটা হচ্ছে এডুকেশনটা। ওই যে নবাব বংশের যারা ছিল তাদের লিনিয়েজ ধরে হ্যাঁ, যেটা ছিল আর এন্ড কি। তখনকার সময় সাহিত্য চর্চা হতো ফার্সিতে, আরবিতে, উর্দুতে। বাংলা ওয়াজ নেভার দেয়ার। এন্ড বাংলায় কিন্তু যাই হইতো সেগুলো হয়তো কবিতায়। বাংলায় কিন্তু গদ্য জিনিসটা বা প্রোজ জিনিসটা বাংলায় ছিল না। হুম 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 বাংলায় প্রোজ জিনিসটা আনছেই হচ্ছে ব্রিটিশরা, রাইট? হুম কারণ হচ্ছে বাইবেলকে ইয়া করার জন্য অনেক কাহিনী আছে, যাই হোক। প্রোজ জিনিসটা আসছে হচ্ছে ব্রিটিশদের হাত থেকে, এবং সেইটার আহ, পরি পরিফলনটা বা সেইটার যেই, আমি বাংলায় ভুলে গেছি, সেটার যেই পরিস্ফুটন, রাইট? হুম, সেটা হয়েছে কিন্তু কলকাতা কেন্দ্রিক। রাইট প্রোজ, রাইট। প্রমথ চৌধুরী থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে এইসব রাইটারটা হাত ধরেই বাংলায় গদ্য লেখা শুরু। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই দে হ্যাড দ্য বিগিনার্স এজ আর কি, এখানে যেটা বলবো, না, দ্যাটস ওয়াই বাংলা দে আর। ভাষার ক্ষেত্রে ডেফিনেটলি দে আর দ্য পায়োনিয়ার অ্যান্ড দে আর মানে ওয়ে মোর ডেভেলপড অফকোর্স। দেন আস, ওয়ে মোর ডেভেলপড, মানে এটা অবশ্যই এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট আমি ওই যে মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কলকাতা কিন্তু তোমার টেকনিক্যালি কলকাতাকে ব্রিটিশরা কিন্তু ব্রিটিশরাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে ইভেন এখন ধরো স্বাধীনতার পরে, ইন্ডিয়ার স্বাধীনতার পরে এখন কিন্তু কলকাতাকে এত বেশি ফোকাস কেন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টও দেয় না। বেঙ্গালোরে যেরকম একটা তোমার ইয়ে আছে, তারপর হচ্ছে দিল্লিতে যেরকম আছে, ব্যাঙ্গালোর দিল্লি বা ওইসব এরিয়া যেরকম আছে, আর আর কতগুলো এরিয়া আছে নাম ভুলে গেছি, ব্যাঙ্গালোর দিল্লি ছাড়া আর কি যেন আছে, লাইক হুম, হুম, ইউ গেট দ্য পয়েন্ট, ওই যে তোমার টেক হাব যেগুলো হচ্ছে আর কি, যেখানে হিউজ হুম, লেভেলের হুম, ইনভেস্টমেন্ট হচ্ছে, কলকাতা কিন্তু এই লেভেলের হুম, হুম, অ্যাটেনশন হুম। কিন্তু আর পাচ্ছে না। না, ওই তো মানে সেটা তো আস্তে আস্তে বেশ হয় তো। এই জন্য আমি জানি না এখন কলকাতায় নতুন এখন আহ সাহিত্য বা ইয়া কিরকম হচ্ছে, এটা আমার এখন জানা নাই। আই থিঙ্ক না, তারা কিন্তু মুভি মানে ইন্ডাস্ট্রিতে খুব ভালো করে, যেরকম ধরো হ্যাঁ, সৃজিত, সৃজিত ডেফিনেটলি তার ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট হি ইজ এ হেল অফ এ মুভি মেকার, এবং তার রিসেন্ট একটা মুভি কিন্তু খুব ভালো ইয়ে পাইছে,
এই যে ময়মনসিংহে নাকি ভাওয়ালে একটা রাজা ছিল। সো হি ওয়াজ লাইক এ ভেরি পশ রাজা, কিন্তু একদিন সে হঠাৎ করে সবকিছু হুম হুম ছেড়ে হুম ছুড়ে হি বিকেম সন্ন্যাসী হয়ে গেছে আর কি। হুম সো হুম হুম। লাইক হ্যাঁ, আমি শুনছি গল্পটা। আমি এটা আমি ছোটবেলায় পড়ছি আসলে বেসিক্যালি। রাইট রাইট, এবং সেটা নিয়ে কিন্তু সে একটা মুভি হ্যাঁ। বানাইছে। সো দ্য ফ্যাক্ট ওকে। দ্যাট বাংলাদেশে হ্যাঁ এরকম হ্যাঁ, আমি ইনসিডেন্ট শুনছি আছে সেগুলো ব্যাপারটা। নিয়ে সৃজিত মুভি বানাচ্ছে, এবং সত্যজিৎ রায় নিয়ে কিন্তু সে হচ্ছে বেশ কিছু মুভি বানাচ্ছে, মানে মডার্ন পার্সপেক্টিভ দিয়ে, উইচ ইজ অ্যাপ্রিসিয়েট করার মতো। হি ইজ এ হ্যাঁ, গুড গুড ডিরেক্টর। সত্যজিৎ রায়দের জন্ম, এরা কিন্তু সত্যজিৎ রায় কিন্তু বাংলাদেশে জন্মায় নাই। এরা কিন্তু কলকাতা কেন্দ্রিকই হইছে। হ্যাঁ হ্যাঁ, and there অবশ্যই is a reason for that. অবশ্যই। কাজী নজরুল এনিওয়ে, ইসলামও তো আমরা অনেক, হচ্ছে বাংলাদেশে জন্ম হয়নি। না অফকোর্স না, আমাদের কাজী নজরুল ইসলাম মানে জাস্ট কলকাতার কথা বলতেছি। সে, এই যে শান্তিনিকেতন এবং তার যে একটা প্রভাব ওয়েস্ট বেঙ্গলের, সুচিত্রা সেন কিন্তু বাংলাদেশে জন্ম, তাই না? অনেকেরই, আমি সুচিত্রা সেনের স্পেসিফিক ঘটনা জানি না, সুচিত্রা হতে পারে। সেনের জন্ম বাট বাংলাদেশে, অ্যান্ড শি হ্যাজ এ হাউস সামওয়্যার ইন বাংলাদেশ। ইভেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মও বাংলাদেশে, তাই? পূর্বপুরুষ বাংলাদেশে থাকতো ফরিদপুরে, হ্যাঁ। And উনি আসছিল একবার এখানে। সো আই মিন ইভেন অনেকেরই, যেমন ওদের জ্যোতি বসু, তারও জন্ম বাংলাদেশে। সো ওদের অনেকেরই জন্ম কিন্তু বাংলাদেশে। তখন তো বাংলা বলতে গ্রেটার বাংলা একটাই ছিল। সো দ্যাটস ইট। হুম হুম। সো যাই হোক, মেইন কথা যেটা হচ্ছে যে সুচিত্রা আমাদের সেনের জন্ম হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি পাবনাতে 1931 সালে। পাবনাতে। ওকে। বেঙ্গল প্রেসিডেন্সি তো তো মানে ব্রিটিশদের, ব্রিটিশ ইন্ডিয়ার আর কি। ব্রিটিশ ইন্ডিয়ার, হ্যাঁ, তখনকার নাম আর কি। তো যাই হোক, আমাদের মেইন আলোচনা যেটা, যে আমেরিকায় আসাটা কি আসলে অর্থিত কিনা। একটা কথা বলবো, যে পড়াশোনা করতে চাইলে, অবশ্যই উচ্চশিক্ষা নিতে চাইলে আমেরিকায় আসাটা, আমি বলবো যে মানে এটা এটা থেকে আর ভালো কোনো অপশন হইতে পারে না। হ্যাঁ, বাট আমেরিকায় এসে যে এখানে চাকরি পেয়ে যাবেন and দেন এখানে যে সেটেল হইতে পারবেন, ইটস নট স্লাম ডাঙ্ক এনিমোর। সো সেই ভবিষ্যতের কথা চিন্তা করে, যদি আপনাদের মনে হয় যে অন্য দেশে গিয়া ইউ উইল হ্যাভ এ বেটার ফিউচার, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কারণ এই কথাটা এই কারণে বলতেছি, আমাদের সাথে অনেকেই যারা হয়তো ইউরোপে গেছে অথবা অস্ট্রেলিয়াতে গেছে বা কানাডাতে গেছে, তারা কিন্তু অলরেডি অনেকে পাসপোর্ট পেয়ে গেছে। দ্যাটস দ্য থিং, পাসপোর্ট পেয়ে গেছে। আপনি যদি বাইরে একটা দেশে সেটেল হতে চান, আপনার পাসপোর্ট পাওয়াটা হচ্ছে মেইন লক্ষ্য। সেটা যদি আপনি পেয়ে যান, এন্ড আমেরিকায় পাসপোর্ট পাইলে খুব একটা বেনিফিট নাই আদার দেন জব। আর আপনি যদি ইউরোপে আমেরিকায় পাসপোর্ট পাসপোর্ট পান, তার পাইলে মানে কি? আমেরিকার ভিতরে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, নট অনলি দ্যাট, যে তোমাকে কোনো বেনিফিটস দেওয়া হবে না। আই মিন বেনিফিটস হিসেবে কি বলতেছি, তুমি যদি একটা সার্টেন লেভেলের উপরে মেক ইনকাম করো, এবং তুমি যদি একটা জব করো, তোমার ইউ উইল সার্টেনলি মেক ওভার 75 grand থেকে শুরু করে 150 to 200 grand হতে পারে, ডিপেন্ডিং অন হোয়ার ইউ লিভ। অ্যান্ড দেন দ্যাট পুটস ইউ ইন এ প্লেস দ্যাট গভর্নমেন্ট উইল নেভার গিভ ইউ এনি কাইন্ড অফ বেনিফিটস। তোমার কোনো হেলথ কেয়ার বেনিফিট নাই, ইম্পর্টেন্ট কথা যেটা সবাই ভুলে যায়। তারপরে চাইল্ড বেনিফিট নাই, তারপর হচ্ছে কোনো বেনিফিটই নাই, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাই। তো তুমি যখন চাকরি হারাবা, কারণ লে অফ হওয়াটা যে কি যন্ত্রণা, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। চাকরি হারানোর পরে তোমার কিন্তু কোনো হেলথ কেয়ার থাকবে না। ওকে। এন্ড দেন তোমাকে যদি হসপিটালে যাইতে হয়, তখন তোমাকে কিন্তু মোটা টাকা গুনতে হবে। এন্ড তোমার যদি কোনো কন্ডিশন থাকে, হেলথ কন্ডিশন কিন্তু আজকাল অনেকেরই থাকে, সেরকম যদি হেলথ কন্ডিশন তোমার থাকে, তাহলে জাস্ট একটা সিঙ্গেল ভিজিটে তোমাকে $4-5 হাজার লোনে পড়ে যাওয়া, দ্যাটস ইট। কোনো এখান থেকে ইয়া নাই, এবং এই টাকাগুলো কখনো মওকুফ হয় না। হ্যাঁ। মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে সো আমাদের একটা আলাদা পডকাস্ট করা উচিত। আলাদা রিসেন্টলি এক আলাদা ভাইয়ের হচ্ছে আলোচনা তার করা উচিত। মানে কি যেন একটা টেকনিকের কারণে তার বেবি হয়েছে, তার বেবি হওয়ার পরে তাকে 14,000 20,000 বিল ধরাই দিছে। মানে মানে কি একটা গ্যাপ না কি যেন ইজি। ফিল আপ করতে হয়। সো যাই হোক, হ্যাঁ হ্যাঁ এই কালচারের ব্যাপারে একটু বেশি কথা বলে ফেলছি, তো তো কালচারের ব্যাপারে একটু শেষ করি, কালচার দিয়ে শেষ করি আর কি। হোয়াট ইফ এভরিথিং গোজ রাইট, হোয়াট ইফ এভরিথিং, তুমি হ্যাঁ। সিটিজেন হয়ে গেলা, হ্যাঁ, তুমি হচ্ছে বউ বাচ্চা নিয়ে তুমি বাড়ি, $500,000 বাড়ি, 50,000 গাড়ি নিয়ে তুমি হচ্ছে সুখে শান্তিতে বসবাস স্টার্ট করলা। হোয়াট হ্যাপেন্স দেন? তোমার উইকেন্ডে সেম একজনের বাসায় যাবা, সবাই মিলে পোলা মাংস খেয়ে একটু বিচিং করবা, দেন বাসায় চলে আসবা। সো কিন্তু আমরা তো এই কালচারের সাথে ইউজ টু না, আমরা তো এই যে এক্সট্রিম এইসব ওয়েদারের সাথে ইউজ টু না। সো আমরা কিন্তু
1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 20 বছর যখন আমরা থাকবো, উই অলরেডি মেড এ পডকাস্ট যে বাচ্চা কাচ্চা তো মানুষ হবে না, বাচ্চা কাচ্চা মানুষ হইতেও পারে, এক্সট্রিমলি সাকসেসফুল হইতে পারে, নাসার অ্যাস্ট্রোনট হয়ে যেতে পারে, অর দে ক্যান গো কমপ্লিটলি মানে অফ ট্র্যাক। ওইদিকে আর যাচ্ছি না। এবং নিজের কালচারালি আপনি আপনাকে প্রশ্ন করেন যে 10 বছর পর বা 20 বছর পর এই কালচারালে, এই কমপ্লিটলি নিউ একটা কালচারে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর সেলফ? আর্নিং মানি ইজ নট এভরিথিং। আর্নিং, আমি যেরকম ধরো আমার পার্সোনালি আমি তোমাকে বলি, আমি যেরকম আমার সবসময় ইচ্ছা ছিল, আই নেভার ওয়ান্টেড টু, মানে আমি এখন আমার লাইফ কিন্তু মোটামুটি ধরো মানে স্টেবিলিটির দিক দিয়ে আমার লাইফেকে, মানে আমি তুমি আমরা যে লাইফ আছি সেটাকে কিন্তু সাকসেস হিসেবে বলা যায়। যে আমরা কিন্তু খুব ভালো পর্যায়ে স্কলারশিপে পড়াশোনা করে খুব ভালো হাই গ্রেডের রেসপেক্টেবল জব টব আমেরিকার মতো দেশে করতেছি, ঠিক আছে, বাট আই নেভার ওয়ান্টেড টু ডু ইট। আমার খুব ইচ্ছা ছিল আমি হচ্ছে পাইলট হব, পাইলট হয়ে দেশ বিদেশ আমি ঘুরে বেড়াবো। আই নেভার ওয়ান্টেড দিস বোরিং লাইফ। আই চোজ দিস লাইফ বিকজ ইট ইজ লাইক, এটা খুব নিশ্চিত একটা লাইফ। এটা খুব হচ্ছে তোমার ধরো মাস গেলে টাকা আসবে, অ্যান্ড হচ্ছে তোমার কিছু সিকিউরিটি আছে এই সেই। বাট অনেস্টলি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ পাইলট, নট বিকজ লাইক পাইলট আমি বিমান চালাতে চাই, বিকজ আই ওয়ান্টেড টু ট্রাভেল, আই ওয়ান্টেড টু সি দ্য ওয়ার্ল্ড। এখন এখানে যেটা হয় যে এখানে তোমার অ্যাডভেঞ্চার। যে পিটিও কয়দিন থাকে, পিটিও থাকে হয়তো 15-20 দিনের, এর মাঝখানে তুমি কয় কয় জায়গায় 20 যেতে দিন, পারো? 20 দিন তুমি এখন পাবা না তো। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ ম্যান, বাট 20 দিন is আমাদের কোম্পানি এক্সিকিউটিভরা পায়। রাইট, রাইট। যাই হোক, তো এই কালচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি ও, ধরো পিটিও বাংলাদেশে জিনিসটা যখন কিন্তু অনেকে জানে না। এটা আমি তোমার একটু বুঝাইতে হবে। পিটিও জিনিসটা বললে হাক করে অনেকে পেইড তাকায় টাইম থাকে। অফ, সো হ্যাঁ, পিটিও ছুটি ইজ আর কি। পেইড টাইম অফ। আমেরিকায় কোনো কিছু ফ্রি না, ক্যাপিটালিস্ট কান্ট্রি। সো তুমি যে বন্ধ নিবা, ভ্যাকেশন নিবা, সেটাকে অনেক জায়গায় পিটিও বলা হয় আর কি। ভ্যাকেশনও বলে, অনেক জায়গায় পিটিও বলে, কারণ আমাদের জায়গায় ভ্যাকেশন বলে। ভ্যাকেশনের ব্যাপারটা হচ্ছে ইউ ক্যান টেক ইট হোয়েন এভার, বাট অনেক জায়গায় পিটিও হচ্ছে তোমাকে অ্যাক্রু করতে হয়। তো এটা তোমার ওয়েট পিরিয়ড আছে, কোথাও 2 মাস, তিন কোথাও তিন মাস মাস, কোথাও তিন 6 মাস। মাস হচ্ছে যদি সে জব করে, 3 মাস পরে হচ্ছে তার পিটিওর ব্যালেন্স টোয়েন্টি ইয়া ফাইভ হতে পার্সেন্ট থাকবে। হচ্ছে ওপেন হবে, আর 6 মাসের হুম। পরে হচ্ছে আরো বাকি 25% এরকম আর কি। হ্যাঁ, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। সো এইটাই আর কি পেইড টাইম অফ। এন্ড অনেক জায়গায় আছে মডার্ন আনলিমিটেড পেইড মডার্ন টাইম অফ, স্লেভারি হুইচ ইজ আর কি, অ্যানাদার মডার্ন হোক্স। স্লেভারি আমার কাছে মনে মডার্ন হয় কি স্লেভারি, জানো, হ্যাঁ। যে বাংলাদেশে 30 থেকে 40 বছরের লাইফটা যত ডিফিকাল্ট, 40 থেকে 50-এর লাইফটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। আর কিন্তু এখানে ইউএসএ কিন্তু বাংলাদেশি খুব বেশি লোকজনের, চেঞ্জ হয় না, হুম, খুব না, বেশি। তোমার চাপ বাড়ে, এক্সপেকটেশন বাড়তে থাকে, রাইট? মানে ধরো তুমি খরচ 30 বছরে তুমি ধরো চাইলে, বাড়ি আর গাড়ি কিনে তুমি তো বসে আছো, যে বাড়ি গাড়ি কিনে বসে আছো, আমার বয়স 30, আমি কিন্তু আমেরিকার সিস্টেমটা হচ্ছে এরকম, তোমাকে অলওয়েজ একটা চাহিদার মধ্যে রাখবে। ইউ ইউর ইনকাম উইল নেভার বি এনাফ টু স্যাটিসফাই ইউর নিড। কারণ কি, তুমি ফার্স্টে হচ্ছে 2 বেডরুমের একটা স্টার্টার হোম কিনবা, রাইট? তোমার মর্গেজ থাকবে কম, বাট তোমার দেখা যাবে 50% ওই আরে মর্গেজে তুমি চলে যাবে এইসব কি বেতনের। বলতেছো, তুমি তারপরে ডিরেক্টলি হচ্ছে এইসব তুমি একটা, কথাবার্তা বাদ দাও। তোমার মতো কি মানুষজন এত এফিশিয়েন্ট চিন্তা ভাবনা করে নাকি? বাঙালি ভাই ব্রাদাররা তারা অনেক বেশি সাহসী। তারা কি করে, $500,000 বাড়ি নেয় 30 বছরের চুক্তিতে, $500,000 পে করে $1.2 million টোটাল, মানে হচ্ছে হ্যাঁ, ডাবলের না না, থেকে সেটা তো আছেই। বেশি। অ্যান্ড 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 এই যে $500,000 বাড়ি, সেই $500,000 বাড়ির প্রথম 21 বছর সে তার ইন্টারেস্টে পে করে, অ্যান্ড ইন্টারেস্ট পে করে, আফটার দ্যাট সে হচ্ছে ওই বাড়ির পেমেন্টে যায়। অ্যান্ড আল্লাহ না ক্যাপিটাল। করুক কোনো হ্যাঁ। কারণে যদি ওদের বাড়ির দাম না বাড়ে, বা ওই এরিয়া যদি ধরো বসে যায়, যেরকম ডেট্রয়েট বসে গেছে না, ডেট্রয়েট এরিয়াটা বেশি হুম। বসে গেছে না, ওই যে অটো ইন্ডাস্ট্রি, ডেট্রয়েট ইজ এ ভেরি হুম। মানে ফেমাস সিটি ইন ইউএসএ, তাই না? ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিক থেকে ডেট্রয়েট তো বসে গেছে। ডালাসের তোমার প্রাইস হচ্ছে 25% আমরা কমে গেছে না? আমরা ছোটবেলায় পড়ছিলাম যে ডেট্রয়েট হচ্ছে অটোমোবাইলের হাব। রাইট, ছোটবেলায় আমরা রাইট, স্টিল সমাজ না বই ওদের পড়তাম। ওখানে খুব এখনো ভালো মনে হয়, মিউজিয়াম টিউজিয়াম আছে, এ- জিএম এর হেডকোয়ার্টার হ্যাঁ, হচ্ছে এখনো মনে ডেট্রয়েটে। হয় ওইটাই পড়ায় যে ডেট্রয়েট হচ্ছে, কারণ বাংলাদেশে তো বই আপডেট করে না, এখন ওইটাই পড়ায়। কিন্তু আসলে এখন যে ডেট্রয়েটের কি অবস্থা, আমেরিকা না আসলে মানুষজন জানবে না যে ডেট্রয়েট অবস্থা কি খারাপ, প্রপার্টি ভ্যালু ডাউন ইত্যাদি। তো এখানে কথা, তোমার কথা ঠিক আছে, অনেকেই কিন্তু এই কাজটা করে, $500,000 দিয়ে বাড়ি কিনে দেন হচ্ছে ধরা খেয়ে যায়, কারণ অনেকে মার্কেট পিকে বাড়িটা কিনছে, দেন হচ্ছে বাড়ির দাম এখন ফলিং।
সবাই কিন্তু মনে করো অত টাইমিং অ্যাডজাস্ট করে ইনভেস্টমেন্ট এত কিছু চিন্তা করে বাড়ি কেনা, বাড়ি লাগবে কিনবে, আর বাড়ি কেনা এখানে খুবই সহজ। হ্যাঁ, আর সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলবে। বাট কথা হচ্ছে যেটা, এভারেজ আমেরিকান মানুষ কি করে, যে একটা স্টার্টার হোম থেকে শুরু করে, দেন হচ্ছে একটা এসইউবি দিয়ে শুরু করে চাকরি পাওয়ার মাত্রই, দেন হচ্ছে দুইটা পেমেন্ট করা শুরু করে, দেন বাচ্চা হয়। দুইটা বাচ্চা হইলে তখন তোমাকে স্টার্টার হোম থেকে ফ্যামিলি হোম যাইতে হবে, 4টা বেডরুমের হোমে যাইতে হবে, এন্ড দেন তুমি আপগ্রেড করবা, দেন ওখানে তোমার মর্গেজ বাড়বে, দেন হচ্ছে তোমার এসইউভি কিনবা, সেখানে তোমার পেমেন্ট বাড়বে ইত্যাদি। সো আমেরিকায় এখানে একটা সিস্টেম বানায় রাখছে, যে বোমাররা বেসিক্যালি তারা একটা সময় এই সিস্টেম থেকে তারা প্রফিট করে ফেলছে। দেন এখন এমন একটা সিস্টেম বানায় রাখছে যে আমেরিকার যারা অলরেডি আমেরিকান সিটিজেন, যারা এখানকার যারা বড় হয়েছে, তারাই স্ট্রাগল করতেছে ফ্যামিলি স্টার্ট করার জন্য। এন্ড দেন যারা স্টার্ট করছে তারা এটাকে কন্টিনিউ করতে গিয়ে স্ট্রাগল করতেছে। ওটা ওই যে টাকার হ্যাঁ, কার্সনের ওই প্রতিবেদন, বুমাররা কেমনে, বুমার আর ব্ল্যাক রক এই দুইটা মিলে কিভাবে আমেরিকান সিঙ্গেল ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে, টাকার কার্সনের, এইটা নিয়ে আমরা আরেকদিন একটা পডকাস্ট করতে পারি, সমস্যা নেই। অবশ্যই। আজকে মনে তো হয় আমাদের কথা হচ্ছে যে মেসেজ যা দেওয়ার আমরা মোটামুটি দিছি, এখন একটু পেক আপ করার চেষ্টা করি নাকি? তুমি এক্স্যাক্টলি, শেষ করো। হ্যাঁ। না, সেটাই যে এইখানে আমি যেটা বলতেছি যে আমেরিকায় চাইলে আপনি টাকা শেষ খরচ করতে মানে ইয়া নাই। যে আমরা বাংলাদেশ, আমি ওই দিন আমার ওয়াইফকে নিয়ে ইয়াতে গেলাম, সুপার মার্কেটে গেলাম। এক পাশে হচ্ছে তোমার শ্যাম্পু, হচ্ছে তোমার আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা সুয়েব টুয়েব এসব শ্যাম্পু ইউজ করছি না, $2-3 কিনে সুয়েব শ্যাম্পু একদম সস্তাটা। হ্যাঁ, যখন চাকরি পাইছে ঠিক আছে, এখন এখন চাকরি পাইছে, এখন হয়তো একটু ডাব বা এগুলো ইউজ করা যায়। খালি ডাবই না, ডাবের দাম কত এখন মনে হয়, 10, 12, $15। হ্যাঁ, সানসিল্ক ইত্যাদি। খালি এটা না, এখন আমেরিকায় শ্যাম্পুর দাম $50-100 পর্যন্ত আছে। আপনি চাইলে শ্যাম্পুর পিছনে আপনি চাইলে $50-100 খরচ করতে পারবেন। একই ফল যেটা আপনি $3 কিনতে পারবেন, এটা অর্গানিক, অর্গানিক প্লাস ভিগান, ভিগান প্লাস ইত্যাদি দিয়ে আপনি সেটা পিছনে $50 খরচ করতে পারবেন। গ্রোসারিতে গেলে ইজি $500, যেখানে আমি $100 মাসের গ্রোসারি চালাইছি, এখানে $1000 মাসের গ্রোসারি হয় না ফ্যামিলি। তো যাই হোক, কথা হচ্ছে যে মানে বাইরে থেকে দেখে যতটা চকচকে লাগে, এখানে অনেক আহ, মানে আহ, কি বলবো, যে অনেক ইপস এন্ড বাটস আছে। এন্ড আমরা যেটা বলতে চাচ্ছি যে ইমিগ্রেশন বলেন, ইকোনমি বলেন, সবকিছুর কারণেই আমেরিকার সিচুয়েশনটা আসলে আগের মতো নাই। সো নেক্সট ডিসিশনটা নেওয়ার আগে একটু চিন্তা করে, একটু ভালো করে হোমওয়ার্ক করে আপনারা ডিসিশনটা নিয়ে 5 বছর পরে কোথায় থাকতে চান। 5 বছর পরে কি আপনি হেডেক নিয়ে বেঁচে থাকতে চান, নাকি 5 বছর পরে আপনি শান্তিপূর্ণ জীবন চান, সেটা চিন্তা করে আপনারা ডিসিশনটা নেন। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আসলে শেষ করে ফেলি। আর আমাদের মেইন থিমটা যেটা ছিল, আমার মনে হয় যে আমরা মেসেজটা দিতে পারছি। অ্যান্ড এইটার মাঝখানে কিছু কালচারাল ডিসকাশনও হয়েছে। যাই হোক, লিটারেচার নিয়েও আমরা কিছু কথাবার্তা বলছি। অনেক রাত হয়ে অনেক গেছে, কথা কালকে বলে আবার ফেলছি। আমাদের অফিস আছে। হ্যাঁ, তো আমরা আজকে শেষ করি। ঠিক ওকে, আছে তাহলে। ঠিক আছে স্যার, তাহলে। ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।